আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন যে আপনারা এই বিষয়ে আপনাদের বিভাগ থেকে কথা বলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি নিজে আনন্দিত যে সেই বিষয়ে কথা বলবার জন্য আমাকে নির্বাচন করা হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে, আপনাদের হাতে সময় আছে কিনা কিছুক্ষণ? এটা এমন এক প্রশ্ন যে প্রশ্ন করলে কেউ না বলবেন, অন্তত এখানে বসে স্যারদের সামনে না বলার কোনো উপায় নেই। ফলে আমি সন্দিহান যে আসলে আপনাদের হাতে সময় আছে কি না। তবে সৌভাগ্যের ব্যাপার এবং আমার আশার ব্যাপার হলো যে দরজা এখানে মাত্র একটা, পেছনের দরজা দিয়ে বের হওয়ার উপায় নেই। সুতরাং আপনারা এখানে মোটামুটি জিম্মি বলতে পারেন। কয়েক ঘন্টার জন্য আপনাদেরকে জিম্মি করা হলো। কেন বলছি কথাটা, যে প্রত্যেক ভাষার এবং সাহিত্যের তো একটা আলাদা মেজাজ থাকে। উর্দু কবিতা হচ্ছে বৈঠকি মেজাজ। ওখানে লোকজন কবিতা পড়ে এবং সেই কবিতা শুনতে আসে। একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সমস্ত ভাষাগুলো, অধিকাংশ ভাষা যেগুলো আমরা জানি, ভারতবর্ষের কথাই যদি বলি, এগুলো মোটামুটি ইংরেজ আমলের পর ইংরেজদের মতো করে ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে বহুলাংশে ব্যাপকভাবে। ফলে এর আগে যে এই ভাষার ধরনগুলো যেরকম ছিল, কবিতার ধরন যেরকম ছিল, সাহিত্যের ধরন যেরকম ছিল, সেগুলো এখন আর নেই। এটা একটা বিকল্প কেমন হতে পারতো ওই সময়টা কেমন ছিল ইংরেজদের আসার আগে আমাদের মানুষের কবিতা লিখবার, কবিতা শুনবার, কবিতা বলবার ধরন, তার একটা জীবন্ত ফসিলের মতো বলতে পারেন উর্দু সাহিত্যকে। কারণ কি, ইংরেজরা তো ক্ষমতা নিয়ে নিল কার কাছ থেকে? মোগলদের হাত থেকে। ফলে মোগল দরবার এবং ওই সময় শিক্ষিত লোক যারা উর্দু ফার্সিতে লেখালেখি করতেন, তারা ইংরেজদের উপর খুব রাগ করলেন যে আমাদের হাত থেকে তোমরা ক্ষমতা নিয়ে নিয়েছো। দীর্ঘদিন ধরে এই সাবেক উর্দুভাষীরা, বিশেষ করে উত্তর ভারত এবং অন্যান্য জায়গার যারা ছিলেন, তারা দীর্ঘদিন ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য, ইংরেজির যে নতুন জমানা এসে পড়ল ইংরেজদের আসার পর, সেটাকে তারা ঘৃণা ভরে দূরে সরিয়ে রেখেছিলেন। অনেক পরে স্যার সৈয়দ আহমেদদের দীর্ঘ সংগ্রামের পরে দিয়ে এখানকার ওই সাবেক উর্দুভাষী এবং মুসলিমরা যারা ভারতবর্ষে ছিলেন, তারা নতুন করে এই ইংরেজি শিক্ষার সঙ্গে যুক্ত হওয়া শুরু করেন। তো যেহেতু তারা দীর্ঘদিন এই উর্দুভাষীরা ইংরেজি শিক্ষাকে তারা পরিত্যাগ করেছিল, বর্জন করেছিল ঘৃণা ভরে, যেহেতু মোগলদের হাত থেকেই ইংরেজরা ক্ষমতা নিয়ে নিয়েছিল। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে যে বণিকের মানদণ্ড কেমন করে রাজদণ্ড হয়ে উঠলো, আসলে ব্যবসা করতে একটা দেশের পুরো একটা বিশাল উপমহাদেশের মালিক হয়ে গেল। ফলে উর্দু কবিতার মধ্যে, উর্দু সাহিত্যের মধ্যে বিশেষ করে ওই যে ইংরেজ আসার আগে আমাদের কবিতার ধরন যেরকম ছিল, সেটা এখনও বিদ্যমান, ওই ধারাটা। ফলে আপনি দেখবেন যে আমরা যখন বলি যে কবিতা লিখতে গেলে মনে হয় যে কবিরা যেন এই সমাজের মধ্যে ব্রাত্য। তারা লুকিয়ে লুকিয়ে তাদের লম্বা লম্বা চুলটুল দেখলে টের পাওয়া যায় যে এটা কবি হওয়ার সম্ভাবনা আছে। তো কবিরাও নিজেদেরকে লুকিয়ে রাখেন, পাঠকরাও কবিদেরকে দেখলে পালিয়ে পালিয়ে বেড়ায়। তো মোটামুটি এরকম একটা সাম্য অবস্থায় বিরাজ করছে, একদল দূরে থাকা, একদল দেখলে পালিয়ে যায়। একবার একটা অনুষ্ঠান হচ্ছিল, ফয়েজ আহমদ ফয়েজ, এক বিখ্যাত উর্দু কবি, বিপ্লবী উর্দু কবি, ওনার মৃত্যুদিন নিয়ে একটা কবিতা। সেই কবিতার একটা অনুষ্ঠানের মধ্যে সৈয়দ শামসুল হক এসেছিলেন। তো উনি ফয়েজ আহমদ ফয়েজ, বিখ্যাত উর্দু কবিকে নিয়ে বলতে গিয়ে ওনার একটা অভিজ্ঞতার কথা বললেন। অভিজ্ঞতা ছিল এরকম যে উনি দিল্লিতে গেছেন একটা অনুষ্ঠানে, ওখানে গিয়ে আরেকজন বিখ্যাত উর্দু কবি আহমদ ফরাজের সঙ্গে দেখা হয়ে গেল। আহমদ ফরাজ বিকেলবেলা বলছেন যে তুমি কি করবে আজকে বিকেলে, সময় আছে, চলো একটা জায়গায় যাই, কবিতা পড়া হবে। তুমি ভাবলেন যে কবিতা পড়া হবে, ঠিক আছে, কবিতা পড়ার কীরকম? তো সৈয়দ শামসুল হকের ভাষায়, যে আমরা বাঙালিরা যখন বাংলা কবিতা পড়তে যাই, তখন মনে হয় যে ব্রিটিশ আমলের গুপ্ত সংগঠনের মতো 10 জন 15 জন নিজেদের দলভুক্ত লোকরা এক হয়ে তাদের কবিতা নিজেরাই পড়ে এবং অন্যদেরকে ব্যাপক বিষোদ্গার করে। আহমদ ফরাজের সঙ্গে আমি যখন কবিতা শুনতে গেলাম, গিয়ে দেখি কবিতা অনুষ্ঠান পাঠের আয়োজন হয়েছে স্টেডিয়ামের মধ্যে, এবং আহমদ ফরাজ একা কবিতা পড়বেন, আর কেউ কবিতা পড়বেন, উনি একাই কবিতা পড়বেন। সেই কবিতা শুনতে স্টেডিয়াম ভর্তি লোক এসে হাজির হয়ে গেছে। এবং সেখানে দেখা গেল যে আহমদ ফরাজ যে কবিতাগুলো পড়ছেন, অধিকাংশ কবিতাই শ্রোতারা মুখস্থ তাদের, এবং তারা কবি এক লাইন পড়েন, পরের লাইনগুলো শ্রোতারা নিজেরাই বলে দেয়। কথা হচ্ছে তাহলে ওরা এসছে কেন? সব কবিতা তো ওরা জানেন, ওরা এসেছে কবির কণ্ঠে কবিতাটা শুনতে কেমন লাগে সেটা অনুভব করবার জন্য। এটা সম্ভব কেন হয়েছিল, এটা কেন এরকম হলো? এখনও
আপনারা যদি ইউটিউবে গিয়ে জশ্নে রেখতা নামে সার্চ দেন, অনেকে জানেন হয়তো, জশ্নে রেখতায় গিয়ে দেখবেন যে 2024-25 সালেও 20,000-25,000 লোক কবিদের কণ্ঠে কবিতা শুনতে হাজির হয়েছে। এটা অস্বাভাবিক লাগতে পারে আমাদের কাছে, কিন্তু অস্বাভাবিক লাগবে না। আপনি তাকিয়ে দেখবেন এখনও যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোনো একজন আমাদের নিজস্ব শিল্পী বাংলার কেউ যদি একটা জারি গান, কোনো একটা বাংলার বাউল গানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে টান দেয় একটা দোতারা দিয়ে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে 10 মিনিটের মধ্যে কয়েকশো লোক জমা হয়ে যাবে, তাই না? কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের মাটির প্রকৃত সুর এবং স্বর। এটাকে আমি চিনি, এটাকে আমি রক্তের মধ্যে অনুভব করি, এটাকে আমাকে বুঝিয়ে দিতে হয় না যে এটা আমার। কিন্তু উপনিবেশ আমলের পরে আমাদের কবিতা, আমাদের সাহিত্য ব্যাপকভাবে পাল্টে গেছে ফোর্ট উইলিয়াম কলেজের হাতে পড়বার পর থেকে। উর্দু কাব্যে সেটা এখনও হয়ে উঠতে পারেনি, কারণ তারা ব্রিটিশদের আগমনের পর থেকে নিজেদেরকে পৃথক রেখেছিল, দূরত্বে সরিয়ে রেখেছিল। ফলে উর্দু কবিতার মধ্যে ওই জিনিসটা আছে যে এখনও এটা সাধারণ মানুষের সঙ্গে, পাঠকদের সঙ্গে, শ্রোতাদের সঙ্গে ব্যাপক আকারে নিজেদের পরিচয় বজায় রেখেছে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি, যেহেতু আপনারা অনেকেই বাংলা সাহিত্যের ছাত্র, আমার যতদূর মনে হয়। সবাই কি মোটামুটি বোধহয় না? কেউ কি আছেন বাংলা সাহিত্যের বাইরে এখানে কেউ? এই রে, আপনাদের সাহসের বলিহারি। আমি হলে কোনো দিনই মাত্র 2-3 ঢোকার সাহস করতাম না একা একা। আপনাদেরকে অভিনন্দন, বিশেষ করে আপনাদেরকে অভিনন্দন। উর্দু কবিতার বৈশিষ্ট্যটার কথা ধরুন, আমি এই বিষয়ে 5টা মিনিট বলি। যে সাধারণত হয় কি, উর্দু এবং ফার্সি কবিতার বৈশিষ্ট্য বা প্রাচ্যের অনেকগুলো কবিতা, যে কবিতাগুলো এখনও টিকে আছে অনেক পুরনো সাহিত্যের ধারা ধরে। কোনটা টিকে আছে? ধরুন আরবি সাহিত্য এখনও টিকে আছে, ফার্সি সাহিত্য এখনও টিকে আছে, চীনা কবিতা, চীনা সাহিত্য এখনও টিকে আছে, জাপানি সাহিত্য এখনও টিকে আছে। আমার ধারণা ছিল আমি এটা অফ করে দিয়েছি, কিন্তু দেখা গেল যে অফ হয়নি। তো এই বিষয়টা ওরা মনে রাখেন। কীরকম মনে রাখেন? যে তারা তাদের দীর্ঘ পুরাতন ঐতিহ্যকে নিজেদের মধ্যে ধারণ করেন। অপর দিক দিয়ে আপনি যদি পাশ্চাত্যের কবিতার দিক দিয়ে ধরেন, সেই প্লেটোর আমল থেকে যদি দর্শনের কথা চিন্তা করেন, প্লেটো বলছেন না ওই যে গুহার রূপকল্প, যে মানুষকে উনি বলছেন যে আমরা দুনিয়াকে যে দেখি, এই দুনিয়াটা আসলে কি, যে দুনিয়া দেখছি শুনছি। প্লেটো বললেন যে ধরো তোমাকে একটা গুহার ভেতরে, একটা গুহার মুখ সামনের দিকে, মানে এইদিকে গুহাটার মুখ, আপনাকে গুহার ভেতরের দিকে, যেখানে গুহার শেষ হয়ে গেছে, গুহার দেয়ালটা, সেই গুহার দেয়ালের দিকে মুখ করে আপনাকে বেঁধে রাখা হলো। আপনি নড়তে চড়তে পারেন না। আলো যেদিক দিয়ে আসে সেটা হচ্ছে আপনার পেছন দিক, এবং আপনি জন্মের পর থেকে ওই পেছন দিকে কখনো তাকানোর সুযোগ পাননি। আপনাকে এমন শক্ত করে বেঁধে রেখেছে যে আপনি একেবারে অচল হয়ে চিরকাল ওই গুহার উল্টো দিকে যে দেয়ালটা, সেদিকে তাকিয়ে থাকবেন। পেছনে যেদিক দিয়ে আলো আসে, গুহার ভেতরে আলো আসে, সেই জায়গাটা আপনি জীবনে কখনো দেখেননি জন্মের পর। তাহলে কি হবে? ওই যে গুহার পেছন দিকে যেখান থেকে আলো আসছে, ওটা তো আসল দুনিয়া। ওখান থেকে লোকজন যায়, তার ছায়া পড়ে দেয়ালের মধ্যে, সূর্য ওঠে, আলো হয়, সূর্য ডুবে যায়, অন্ধকার হয়, গাছের পাতা নড়ে, বৃষ্টি হয়। আপনি কিন্তু কিছুই দেখতে পান না, যেহেতু আপনি হাত পা বাঁধা জন্মের পর থেকে। আপনি শুধু দেয়ালের মধ্যে তার ছায়াটা দেখেন। প্লেটো বলছেন যে আমরা যে দুনিয়াটা দেখি, এই দুনিয়াটা হচ্ছে আসলে ওইরকম বাস্তব জগতের ছায়ার মতো, এবং আসল জগৎটা হচ্ছে ভাবের জগৎ, আদর্শ জগৎ বা ওয়ার্ল্ড অফ আইডিয়া বা আইডিয়াল ওয়ার্ল্ড। ফলে পাশ্চাত্যে ওরা বরাবরই মনে করে, এখন পর্যন্ত মৌলিক ধারাটা মনে করে যে বাস্তবে যা দেখছি এটা সত্য না, সত্য এর পরে অন্য কিছু, সত্যকে খুঁজে বের করতে হবে। ঠিক যেমন রবীন্দ্রনাথের কবিতার মতো করে বললে, পৃথিবীর মধ্যে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ, ওটার মধ্যে বলছেন যে ঝড়ের মুখে উড়ে গেল যেন শেকল ছাড়া কয়েদি ডাকাত। একটা খোড়ো ঘর ঝড়ের মুখে যখন উড়ে গেল, খোড়ো একটা ঘর, রবীন্দ্রনাথ বলছেন সেই খোড়ো ঘরটা রবীন্দ্রনাথের ভাষায় ঝড়ের মুখে যখন উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন শেকল ছাড়া কয়েদি ডাকাত। তো পাশ্চাত্যের কাছে সত্য যেন শেকল ছাড়া কয়েদি ডাকাত, তারা সবাই পুলিশের মতোই সত্যকে খুঁজতে বেরিয়েছে। প্রাচ্যে অধিকাংশ জায়গায় সত্যকে এরকম পলাতক আসামির মতো মনে করা হয় না। তারা মনে করে সত্য আমার মধ্যেই বিদ্যমান, যা দেখছি চারপাশে এর মধ্যেই সত্য বিদ্যমান।
এই পুরনো ধারাগুলোর মধ্যে দেখতে পাবেন চীনা কবিতার মধ্যে ধারাটা বিদ্যমান। চীনাদের মধ্যে কি দেখবেন যে ওরা যখন কবিতা লেখেন, কবিতার নামগুলো দেখবেন, ওরা কখনোই জিজ্ঞাসা করে না যে এটা সত্য কি না, ওরা কখনোই জিজ্ঞাসা করে না যে এটা ঈশ্বরের কথা বলছে কিনা, ওখানে কোনো মহাকাব্য নেই, তাদের ঈশ্বরকে নিয়ে বেশি মাথা ঘামায় না। তাদের কবিতাগুলোর নাম দেখলে খেয়াল করে দেখবেন, চীনা কবিতার নাম, দীর্ঘদিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর, মেঘের আড়াল থেকে হঠাৎ পূর্ণিমার চাঁদ বের হয়ে আসার পর, হ্রদ পার হয়ে নৌকা ঘাটে লাগার পর, এইরকম সব কবিতার নাম। ওদের কাছে কবিতা হচ্ছে জীবনের কথা। এটা কি মানুষ নিয়ে কথা বলে, জীবন নিয়ে কথা বলে? এটা শুধু মৌলিক ধারণা। উর্দু কবিতার অন্যতম বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলি, যে আমির খুসরো নামে একজন বড় কবি ছিলেন, বড় কবি, ঐতিহাসিক, এবং একই সঙ্গে তিনি একজন বড় মাপের সঙ্গীতজ্ঞ। আজকে যে তবলা দেখতে পান এটা ওনার বানানো, সেতার তার বানানো। তিনি একটা কবিতার নমুনা এরকম দেখুন, ফার্সি একটা কবিতা। তিনি বলছেন যে হামচু হিন্দুয়ে সোমনাথ, হামচু হিন্দুয়ে সোমনাথ, আমি সোমনাথের মন্দিরের হিন্দু, কি বা ইশক, আমি প্রেম নামের যে মন্দির, সে প্রেম নামের মন্দিরের হিন্দু পূজারী। শব্দগুলো খেয়াল করে দেখুন, প্রেম নামের মন্দির, সে মন্দিরের মধ্যে আমি হিন্দু পূজারী। হিন্দু কেন? কারণ হিন্দু কোনো ধর্মের নাম না। হিন্দু শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে 16 শতাব্দীর শেষের দিকে প্রথম হিন্দু শব্দটা জাতিগতভাবে ব্যবহৃত হয়। তার আগে এটাকে বলা হতো, ইংরেজিরা বলতো জেন্টু, GENTOO, জেন্টু বলতো। জেন্টু থেকে তারা পরবর্তীকালে এই ভারতবর্ষে যারা অমুসলিম তাদেরকে একটা এক নামে ডাকা শুরু করে, নামটা দেয় হিন্দু। ফলে তার আগ পর্যন্ত হিন্দু নামটা বলতে বোঝানো হতো সিন্ধু অববাহিকার, সিন্ধু নদীর পাড়ে যে জনগোষ্ঠী বাস করে তারা সবাই হচ্ছে হিন্দু। কেন? সিন্ধুকে ওইখানকার পার্সিকরা শব্দটা উচ্চারণ করতে পারতো না বলে সিন্ধু নদকে বলতো হিন্দু, এবং হিন্দু নদের পাড়ের যে দেশ সেটা যে হিন্দুস্তান, এবং সেখানে যারা বাস করে মুসলমান, তথাকথিত সনাতন, তথাকথিত বলছি কারণ তারা নিজেদেরকে সনাতনও রাখতো না, আসলে নিজেদেরকে কেউ বৈষ্ণব বলতেন, কেউ শৈব বলতেন, বিভিন্ন নাম, কিন্তু হিন্দুও বলতেন না, সনাতনও বলতেন না। তাদের সবাইকে, হিন্দুস্তানের অধিবাসী সবাইকে তারা ডাকতেন হিন্দু নামে। এরকম ধর্মের নাম না, এটা একটা ভৌগোলিক অবস্থা। ফলে আমির খুসরো বলছেন হামচু হিন্দুয়ে সোমনাথ বা ইশক, প্রেম নামের মন্দিরে আমি একজন হিন্দু। আর দিল মারা বড়হা মনস্ত, এখন মন্দিরে বা কোনো তীর্থস্থানে গেলে কি হয়? পান্ডা লাগে না? আবার কোনো মাজারে গেলে দেখবেন খাদেমরা এসে ধরছে আপনাকে যে এখানে টাকা দেন, ওইখানে টাকা দেন, সে এসে আপনার পক্ষ হয়ে পূজা দিয়ে দেবে। তিনি বলছেন যে আমি প্রেমের মন্দিরের হিন্দু পূজারী, আর আমার ব্রাহ্মণকে, আমার পুরোহিতকে, আমার পুরোহিত হচ্ছে আমার হৃদয়। খেয়াল করে দেখুন, এখানে প্রথমে একটা কেন্দ্রীয় বিষয় নির্ধারণ করা হলো, সেটা কি? প্রেম নামের মন্দির। এই প্রেম নামের মন্দিরটাকে ঘিরে দ্বিতীয় রূপকল্প এসে হাজির হলো, সেটা কি? আমি যে প্রেমের মন্দিরের পূজারী, সে কে? সে হিন্দু। তৃতীয় রূপকল্প হাজির হলো। তাহলে প্রেমের যদি মন্দির থাকে, সেখানে যদি একজন পূজারী থাকে, তাহলে একজন পূজারী ব্রাহ্মণও থাকতে হবে। সে পূজারী ব্রাহ্মণটাকে, সে পূজারী ব্রাহ্মণটা হচ্ছে আমার হৃদয়। তার মানে বৈশিষ্ট্যটা খেয়াল করে দেখুন, আমরা যেখানে বাইরের থেকে সাধারণত রূপকল্প নিয়ে কবিতা, ইমেজ নিয়ে কবিতা লেখা শুরু করি, সেখানে উর্দু ফার্সি কবিতার মধ্যে একটা কেন্দ্রীয় ইমেজ থাকে, একটা কেন্দ্রীয় রূপকল্প থাকে। সেই রূপকল্পটাকে ঘিরে পরবর্তীতে আরও সব রূপকল্প সৃষ্টি হতে থাকে, গজাতে থাকে একটার থেকে আরেকটা। ফলে আপনি দেখবেন যে উর্দু কবিতার মধ্যে মাত্র কয়েকটা বিষয় মনে হবে যে সেইগুলো বুলবুল, মনে হবে সেই যে মানে শরাবখানা, সেখানকার মাতাল, কোনো একজন সাকি, ফুল, সে ফুলের প্রেমে মগ্ন হয়ে যাওয়া বুলবুল, এগুলোকে ঘিরেই যেন কবিতা আবর্তিত হচ্ছে। আসলে এই সেন্ট্রাল থিমগুলো, কেন্দ্রীয় বিষয়গুলোই উর্দু কবিতাতে বিগত প্রায় 1000 বছর ধরে এগুলোকে ঘিরেই কবিতা বলে আসা হচ্ছে। এবং নতুন কবির
সামনে চ্যালেঞ্জ হচ্ছে সেই বিগত প্রায় 1000 বছর ধরে এই কয়েকটা বিষয়কে নিয়ে যেভাবে কবিতা বলে আসা হয়েছে তার মধ্যে নতুন কি সংযোজন করতে পারলো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অন্যান্য কবিতার সঙ্গে উর্দু এবং ফার্সি কবিতার একেবারে মৌলিক একটা তফাৎ বা বিরোধ। এই কথাগুলো বলতে গেলাম আপনাদের কাছে এই জন্য যে আপনারা যেহেতু অধিকাংশই সাহিত্য নিয়ে পড়ছেন, ফলে আপনাদের কাছে অন্য ভাষার কবিতা সম্পর্কে মৌলিক এই বৈশিষ্ট্যটা বা ভিন্নতারা জানা থাকলে আপনাদের জন্য বিষয়টা নিজের কবিতা বুঝতে আরও সহজ হবে। কারণ আমি নিজেকে চিনি কখন, যখন আমি অন্যকে দেখতে পাই। আমি যদি পৃথিবীতে কখনোই অন্য কোনো মানুষকে দেখতে পেতাম না, তাহলে আমি কখনো নিজেকেও চিনতে পারতাম না। অন্যকে দেখলেই কেবলমাত্র নিজেকে চেনার পথে যাত্রা শুরু হয়। সুতরাং আপনাদেরকে এটা বলে গেলাম যে একটা ভিন্ন ভাষার কবিতা আসলে কেমনভাবে কেন্দ্রীয়ভাবেই ভিন্ন, এটা যদি জানা যায় তাহলে হয়তো আমাদের নিজেদের ভাষার কবিতা সাহিত্য বুঝতে কিছুটা হলেও কাজে লাগতে পারে। এবার আমি মূল কবিতার দিকে ফিরে আসি, আমার মূল যে মানে ভাষার দিকে এবং বাংলা সাহিত্যের দিকে। তো উর্দু ভাষা অনেকেই বলেন যে এটা জন্ম হয়েছে, উর্দু মানে হচ্ছে সেনা ছাউনি, রাইট, ক্যান্টনমেন্ট। এইটা একটা ভুল ধারণা। উর্দু ভাষা বাইরের থেকে আসা একটা ভাষা, এটাও একটা ভুল ধারণা। এটা মূলত ষৌরসেনী মাগধী যে বলা হয় যে ভাষার ধরন প্রাকৃতের, তার একটা রকম ফের। যখন নবম দশম শতাব্দীর পর থেকে মধ্য এশিয়া এবং মুসলিম সাম্রাজ্য যখন টালমাটাল হওয়া শুরু হলো, অন্তর্বিরোধ, দ্বাদশ শতাব্দীর পর থেকে যখন মঙ্গোলরা ব্যাপকভাবে মধ্য এশিয়ার সাম্রাজ্যগুলোকে তছনছ করে দেওয়া শুরু করলো, তখন ব্যাপক পরিমাণে মধ্য এশিয়া থেকে, যে মধ্য এশিয়ার ওই সময়ে ছিল পৃথিবীর জ্ঞানের বিজ্ঞানের রাজধানী। আজকে যেমন করে আমরা আমেরিকাকে দেখি, ইউরোপকে দেখি, চীনকে দেখি, তখন সেটা দ্বাদশ শতাব্দী ত্রয়োদশ শতাব্দীতে সেই ভূমিকাটা পালন করতো বাগদাদ। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল। বাইতুল হিকমা, সেখানে পৃথিবীর সমস্ত ভাষা থেকে নিয়ে আসা গ্রন্থগুলোকে অনুবাদ করে সংরক্ষণ করা হতো। সেই বাইতুল হিকমা ধ্বংস করে দিল মঙ্গোলরা, আব্বাসীয় খেলাফত ধ্বংস করে দিল, ইরানের যে সাম্রাজ্য ছিল ধ্বংস করে দিল। ওইখান থেকে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া শুরু করলেন। তাদের বড় একটা অংশ যারা সৈনিক ছিলেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন, সুফিরা ছিলেন, তাদের বড় একটা অংশ এই দিল্লি অভিমুখে, উত্তর ভারত অভিমুখে আসা শুরু করলেন। তাদের মধ্যে অনেক ভাষাভাষী জনগোষ্ঠী ছিলেন। তারা ছিলেন তুর্কি, ইরানি, তারা ছিলেন উজবেক, তাজিকিস্তানি, বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর লোক ছিলেন। এবং এখানে তারা এসে সালতানাতও স্থাপন করলেন, সাম্রাজ্যও স্থাপন করলেন। যে জায়গাটা কেন্দ্র ছিল দিল্লি, তার আশেপাশে সোনপথ, পানিপথ, এই জায়গাগুলো, এখানে একটা ভাষায় কথা বলা হতো। এই ভাষাটাকে বলা হতো খড়ি বলি। খড়ি বলি দুই কারণে ধারণা করা হয় খড়ি বলি বলা হয়। একটা হচ্ছে এই ভাষায় যারা কথা বলতেন তারা হাট বাজারের গরিব শরীফ লোকজন। তারা দরবারে ঢুকলে দাঁড়িয়ে থাকতে হতো, বসবার অনুমতি পেতেন না, খাড়া হয়ে থাকতেন দরবারে ঢুকলে বা কোনো ভদ্রলোকের জায়গায় গেলে। সুতরাং তাদের যে বুলি, ওই গরিব গুরবা লোকগুলো যে বুলি, সেটাকে বলা হতো খড়ি বলি, খাড়া লোকদের বলি, যারা দরবারে ঢুকলে, ভদ্রলোকদের ঘরে ঢুকলে যাদের বসবার অনুমতি নেই, খাড়া হয়ে থাকতে হয়। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এটা বলার ধরন, যেখান থেকে উর্দু এসছে খড়ি বলি থেকে এসছে। যেমন একটা শের শুনুন, বলছে যে কঠিন হ্যায় রাহ গুজর, থোড়ি দূর সাথ চলো, বহুত গড়া হ্যায় সফর, থোড়ি দূর সাথ চলো। বাংলা যখন আমরা কথা বলি, লক্ষ্য করে দেখবেন যে আমার কথাগুলো গোল গোল হয়ে একটার গায়ে একটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাই না? মসৃণ, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। মানে এটার মধ্যে একটা খুব পেলব ভাব আছে, তাই তো? কিন্তু আমি যেটা পড়লাম যে तवाफ़े मंजिले जाना हमें भी करना है,
फराज तुम भी अगर थोड़ी दूर साथ चलो, कठिन है राह गुजर। শব্দগুলো বলছি তার প্রথম অক্ষরগুলো খেয়াল করে দেখেন। কঠিন হ্যাঁ রাহ গুজর, প্রথম শব্দগুলো একদম ধাক্কা দিচ্ছে না? কঠিন হ্যাঁ রাহ গুজর, খাড়া, স্পষ্ট দাঁড়িয়ে আছে, বাংলার মতো পেলব না, কোমল না। শব্দের প্রথম ধ্বনিটা খাড়া। কঠিন হ্যাঁ রাহ গুজর থোড়ি দূর সাথ চলো, শব্দের প্রথম ধ্বনিটা কি? খাড়া। আমার বাংলার মতো কোমল না, পেলব না। এই খাড়া থাকে প্রথম ধ্বনিটা, এর জন্য এই বুদিটাকে বলা হতো খড়ি বলি। এই খড়ি বলির সঙ্গে ওই যে বললাম বিভিন্ন জনগোষ্ঠীর লোক যারা এসেছেন, তাজিকিস্তানি, তুর্কমেনিস্তানি, তুর্কি, ফার্সিতে যারা কথা বলতেন, উজবেক ভাষায় যারা কথা বলতেন, দাগিস্তানি ভাষায় যারা কথা বলতেন, তুর্কমেনিস্তানি ভাষায় যারা কথা বলতেন, তাদের সঙ্গে এই যে বাক্যের ধ্বনির যে ধরনটা, এই ধ্বনির ধরনটা মিলতো খড়ি বলির সঙ্গে, ধ্বনির ধরনটা মিলতো। তা কস না গোয়দ বা বাদ আজ মন দিগর তু দিগরি, ফার্সিতে এটা বলছে আমির খুসরো একটা শের। মন শুদম তু যা শুদি, মন তন শুদম তু মন শুদি, তা কস না গোয়দ বাদ আজ তু দিগর মন দিগরি। ধরনটা খেয়াল করছেন, মিল আছে না উর্দুর সঙ্গে? কারণ এই দুটোই ধরনটা খড়ি বলির সঙ্গে মিলতো। ফলে ওই যে যারা এসেছেন মধ্য এশিয়া থেকে, তারা যে ভাষাগুলোয় কথা বলতেন, যেহেতু তারা ততদিনে রাজত্ব তৈরি করে ফেলেছেন, রাজভাষা তাদের ওই ভাষাগুলো থেকে এসছে, ফার্সিতে কথা বলতেন তারা, তুর্কিতে কথা বলতেন, ফলে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তাদের ভাষার এই ধরনটা মিলে গেল দিল্লির আশেপাশের লোকজনের সঙ্গে। এবং ওই ভাষার অনেকগুলো শব্দ নিয়ে ওই আমলের খড়ি বলি যেটা ছিল দিল্লি এবং আশেপাশের লোকজনদের সঙ্গে, সেই খড়ি বলির গ্রামার, সিনটেক্স অবিকল রেখে, তার ভার্ব মানে ক্রিয়ার যে পদ, সেই ক্রিয়ার পদের চলন অবিকল রেখে ওই ভাষাভাষী গোষ্ঠীগুলোর মানুষের কিছু শব্দ, ভারতবর্ষীয় কিছু শব্দ মিলে একটা নতুন ভাষা গড়ে উঠল। এবং সেই ভাষাটাকে তৎকালীন সময় বলা হতো হিন্দি। আজকের যে হিন্দি মোদি বলেন সেই হিন্দি না, আজকে যেটাকে আমরা উর্দু বলি সেটারই আদি নাম হচ্ছে হিন্দি। এবং ইংরেজদের আগে কেউ উর্দুকে উর্দু নামে ডাকেনি। মির্জা গালেব, যিনি উর্দুর সবচাইতে খ্যাতনামা কবিদের একজন, তিনি নিজেও আজকে যাকে আমরা উর্দু বলি তাকে হিন্দি নামে ডেকেছেন, তাকে রেখতা নামে ডেকেছেন, কিন্তু কেউ তাকে উর্দু নামে ডাকেন। উর্দু বলা হতো কাকে? নামটা কোত্থেকে এসছে? উর্দু বলতে যে বলা হয় যে সেনা ছাউনি, সেখান থেকে তৈরি হয়েছে ভাষাটা, সুতরাং উর্দু ভাষা মানে হচ্ছে সেনা ছাউনির ভাষা, কথাটা ভুল। উর্দু মানে হচ্ছে রাজ দরবার। যারা এখানে এসেছিলেন দিল্লি বা ওই অঞ্চলের মধ্যে মধ্য এশিয়া থেকে, আপনারা জানেন মধ্য এশিয়াতে মূলত কৃষিভিত্তিক সভ্যতা নয়, তো অনেক বড় অংশটাই হচ্ছে পশুচারণ ভিত্তিক সভ্যতা। ফলে তারা যেখানে চারণভূমি আছে সেখানে থাকতেন, কিছুদিন পর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। ফলে ওখানকার সভ্যতার বা জনবসতির ধরনটাই ছিল তাঁবুর মতো করে বড় বড় শহর বানাতেন, 1 বছর 2 বছর 3 বছর থাকতেন, এবং পরবর্তীকালে দেখা যেত যে আস্ত শহরটাকে তুলে নিয়ে গিয়ে কয়েকশো মাইল দূরে নতুন করে একটা শহর বসিয়েছেন, তাঁবু ভিত্তিক অস্থায়ী মেকশিফট শহর। ওই যে তাঁবুর মতো যে শহরটা ছিল, তার যে রাজদরবার তাকে বলা হতো উর্দু, যাকে সরিয়ে নেওয়া যায়। পরবর্তীকালে ওই উর্দু মানে হচ্ছে রাজদরবার। দিল্লিতে মোগল আমলে যে দরবার ছিল, সেই দরবারকে বলা হতো উর্দুয়ে মুয়াল্লা, মানে সর্বোত্তম দরবার। আর তার যে ভাষা তাকে বলা হতো জুবানে উর্দুয়ে মুয়াল্লা, অর্থাৎ সর্বোচ্চ রাজ দরবারের যে ভাষা। ইংরেজরা এই জুবানে উর্দুয়ে মুয়াল্লা, উর্দু মানে হচ্ছে রাজ দরবার, সেই রাজদরবারের ভাষা তখন ছিল কি? ফার্সি। তার মানে তখন উর্দু বলতে বোঝাতো ফার্সিকে। জুবানে উর্দুয়ে মুয়াল্লাকে সংক্ষিপ্ত করে ভাষাটারই নাম দিয়ে দেয় উর্দু। সেই উর্দু জন্ম হয়, ধারণা করা হয় প্রায় 10ম শতাব্দী পর্যন্ত প্রথম উর্দু কবিতার নিদর্শন পাওয়া যায়, আদি উর্দু কবিতার নিদর্শন। তৎকালীন সময়ের সুফিদের মালফুজাতের মধ্যে, তাদের বলা কথার মধ্যে, চিঠির মধ্যে, তারা সাধারণ মানুষের সঙ্গে যে কথোপকথন করতেন, তার মধ্যে আদি উর্দুর নিদর্শন পাওয়া যায়। পরবর্তীকালে লিখিত উর্দুর নিদর্শন পাওয়া যায় আমির খুসরোর কবিতার মধ্যে, প্রাচীন উর্দু কবিতা। যেমন খুব
সুন্দর উর্দু কবিতা তার আছে যে, এটা আমি সব জায়গাতেই বলি প্রাচীন নিদর্শন বলতে গিয়ে, আমির খুসরোর একটা ছোট্ট পংক্তি আদি উর্দু কবিতা নিদর্শন বলতে গিয়ে এটা আমি বারবার বলি, আপনারা অনেকে শুনে থাকতেও পারেন। আমির খুসরো বলছেন যে, খুসরু দরিয়া প্রেম কি মে খেলুম পি কে সঙ্গ। কারণ মনে আছে এটা? কেউ জানেন? জানলেও কেউ মুখ খুলবেন আমি নিশ্চিত, কারণ আমাকে তো আনাই হয়েছে কথা বলার জন্য, আপনারা কষ্ট করে কেন বলবেন? খুসরো দরিয়া প্রেম কি উল্টি वाँ की धार, खुसरो दरिया प्रेम की उल्टी वाँ की धार, जो उभरा सो डूब गई, जो डूबा सो ही पार। হে খুসরো, এটা প্রেমের দরিয়া, এই প্রেমের দরিয়ার ধারাই উল্টো দিকে বয়, উল্টো রকমের চলন। প্রেমের দরিয়া, প্রেমের নদীর ধরন ধারণ অন্য সব নদীর মতো না। এই প্রেমের নদীর মধ্যে যে পার হয়ে যায় প্রেমের নদী, সেই ডুবলো, মরল। আর এই প্রেমের নদীর মধ্যে যে ডোবে সেই আসলে পার হলো। আদুই কবিতা প্রায় 800 বছর আগে লেখা। অথবা উনি বলছেন যে, খুসরো বাজি প্রেম কি मैं खेलूं पी के संग, खुसरो बाजी प्रेम की मैं खेलूं पी के संग, जो जीत गई सो पिया मोरी, जो हारी पी के संग। হে খুসরো, আমি প্রেমের বাজি খেলবো, প্রেমের জুয়া খেলবো আমার প্রেমিকার সঙ্গে, আমার প্রেমাস্পদের সঙ্গে। প্রেমাস্পদ শব্দটা ভালো, জেন্ডার রিলেটিভ না, রাইট? খুসরো बाजी प्रेम की मैं खेलूं पी के संग, जो जीत गई सो पिया मोरी, जो हारी पी के संग। হে খুসরো, আমি প্রেমের জুয়া খেলবো আমার প্রেমাস্পদের সঙ্গে। যদি জিতে যাই এই খেলায়, এই বাজিতে, এই জুয়াতে, প্রিয় আমার। আর যদি হেরে যাই, আমি প্রিয়র। এই যে দেখুন, সরাসরি পাঠকের সঙ্গে সংযুক্তির ব্যাপার আছে। সেই যে শুরু হলো ত্রয়োদশ শতাব্দীতে আমির খুসরো বা তারও আগে থেকে উর্দু কবিতা লেখা, সেটা দীর্ঘদিন ধরে চলতে চলতে পরবর্তীকালে দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদ এইসব জায়গাতে ছড়াতে ছড়াতে পাটনা পর্যন্ত এসে পড়ল, বিহারের পাটনা। পরবর্তীকালে মুর্শিদাবাদ আমাদের থেকে খুব কাছে, মুর্শিদাবাদেও তার জগৎ নতুন করে সৃষ্টি হলো। কার দরবারে? মুর্শিদাবাদ বলতে কার দরবারের কথা মনে হয়? সিরাজউদ্দৌলা আর তার আগের জন আলীবর্দী খাঁ। ওই দরবারে বিভিন্ন যে জায়গাতে উর্দুর মূল কেন্দ্রগুলো ছিল, লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ, সেখান থেকে বড় বড় সব কবিরাও এখানে আসতেন। ওই জায়গায় এরকম একজন বড় কবি ছিলেন, তার নাম ছিল ইনশা আল্লাহ খাঁ। ইনশা আল্লাহ খাঁ, তিনি উর্দুর প্রথম ব্যাকরণ লেখেন। ইনশা আল্লাহ খাঁ। তার মধ্যে মুর্শিদাবাদ আমাদের খুব কাছে, বেশি দূরে না কিন্তু মুর্শিদাবাদ খুবই কাছে। সেইখানে উর্দু চর্চা হচ্ছে। যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধে পলাশির আম্রকাননে নিহত হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা, তখন নবাব সিরাজউদ্দৌলার একজন সুবেদার মানে বুঝছেন তো, সুবাহ মানে হচ্ছে প্রদেশ, প্রদেশের একজন অধিকর্তা, প্রশাসক ছিলেন, যিনি সিরাজউদ্দৌলার আমলে সিরাজউদ্দৌলার অনুগত একজন। তিনি যখন পাটনার, যার পোশাকি নাম ছিল আজিমাবাদ, এই আজিমাবাদের সুবেদার ছিলেন একজন, তার নাম ছিল রাজা সাহেব রামনারায়ণ। তিনি ছিলেন পাটনা বা আজিমাবাদের সুবেদার। কার সুবেদার? সিরাজউদ্দৌলার। তিনি আবার কবিও ছিলেন, তার নাম ছিল মৌজু। মৌজু মানে হচ্ছে বিষয়, কবিতার বৈশিকে মৌজু বলে। উনি যখন খবর পেলেন যে সিরাজউদ্দৌলা নিহত হয়েছেন, তখন তিনি তাৎক্ষণিক একটা পংক্তি বলেছিলেন, তাৎক্ষণিকভাবে। এই রামনারায়ণ মৌজুর আর কোনো কবিতা পাওয়া যায় না। ওই দোলাচল ডামাডোলের মধ্যে কে তখন হাতে লেখা পাণ্ডুলিপি সংরক্ষণ করে? নিজের প্রাণ বাঁচানো যখন দায়, তখন কবিতার বই খুব একটা গুরুত্বপূর্ণ
তখন ছিল কিনা জানি না, এখন তো না, এটা নিশ্চিত। তো মৌজু, রামনারায়ণ মৌজু সিরাজউদ্দৌলা যখন নিহত হওয়ার খবর পেলেন তখন তিনি একটা পংক্তি উচ্চারণ করেছিলেন, একটা পংক্তি বলেছিলেন উর্দুতে। পংক্তিটা কি দেখেন, ওই একটা পংক্তি থেকে উর্দু সাহিত্যের ইতিহাসে টিকিয়ে রেখেছে, তার আর কোনো কবিতা পাওয়া যায় না। একটা পংক্তির কারণে তিনি উর্দু সাহিত্যের মধ্যে একজন স্বীকৃত কবি হিসেবে ইতিহাসের পাতায়, বইয়ের পাতায় ঠাঁই পেয়ে যান। সেই কবিতাটা হচ্ছে, গজালো তুম তো ওয়াকিফ হো, गज़ालो तुम तो वाकिफ़ हो कहो मजनू के मरने की, गज़ालो तुम तो वाकिफ़ हो कहो मजनू के मरने की, दीवाना मर गया आखिर को वीराने पे क्या गुजरी। गज़ाला মানে হচ্ছে মরুভূমির হরিণ, মরুভূমির হরিণ। মজনুর কথা আপনারা জানেন, লায়লা মজনুর সেই মজনু যে কিনা লায়লার প্রেমে পড়ে উন্মাদ হয়ে, প্রেমের উন্মাদ আবার, মানে বদ্ধ পাগল না, প্রেমের উন্মাদ হয়ে সে মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতো শুধু লায়লা লাইলি বলে। পরবর্তীকালে আমাদের এখানকার কবিরা কি সুন্দর সেই লায়লা মজনুকে নিয়ে কবিতা লিখে কোথায় চলে গেছেন দেখেন। যে একজন কবিতা লিখছেন যে খালিক দেওয়ান নামে একজন, যে মজনু কী করছে, লাইলি লাইলে কইতে কইতে লাইলাহায় চইলা যায়। যে কেমন করে আসলে লাইলি লাইলে কইতে কইতে লাইলাহায় চইলা যায়। ওই লাইলির প্রেম আসলে আরও বড় কোনো প্রেমের সূত্রপাত, শুরু। তো যাক, তো এই মজনু লাইলির প্রেমে পড়ে পাগল টাগল হয়ে ঘুরে বেড়াতো। ওই মরুভূমিতে সে ঘুরে বেড়াতো, সে মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মনুষ্য জগতের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তার একমাত্র বন্ধু ছিল তখন মরুভূমির মধ্যে ঘুরে বেড়ানো হরিণেরা। মরুভূমিতে কিন্তু হরিণ থাকে, জানেন কি? তাদের বলে গজাল। আরব ভূমির মধ্যে এই হরিণগুলোকে পাওয়া যায়। সেখান থেকে ইংরেজিতে বলে গজল, লম্বা লম্বা খাড়া খাড়া সিং, গজল বলে না, গজাল। অনেকে বলেন যে উর্দু ফার্সিতে যে গজল শব্দটা এসছে সেটা গজাল শব্দ থেকে এসছে। কেন? যখন ওই মরুভূমির মধ্যে হরিণকে শিকারীরা তাড়া করতে করতে, তাদের কুকুররা শিকারীরা তাড়া করতে করতে সে মরুভূমির হরিণকে, গজালকে যখন কোণঠাসা করে ফেলে, যখন সে গজাল দেখতে পায় তার আর পালানোর কোনো পথ নেই, তার জীবন শেষ হয়ে আসছে, তখন তার গলা চিরে যে আর্তনাদটা বের হয়ে আসে, ওই আর্তনাদটাই হচ্ছে আসলে গজলের সূত্রপাত। গজল যিনি কবিরা লেখেন, সেই কবিতার মধ্যে, গজলের মধ্যে এমন তীব্র আর্তনাদ থাকে, সেই যে আর্তনাদের সঙ্গে মরুভূমির মধ্যে কোণঠাসা হয়ে বেড়ানো সেই গজলের আর্তনাদের সঙ্গে মিল পাওয়া যায় বলে সে প্রেমের কবিতাকে গজল বলা হয়। এটা একটা ব্যাখ্যা। তো বলছেন রামনারায়ণ মৌজু বলছেন সিরাজউদ্দৌলার কবিতার মৃত্যুর খবর পাওয়ার পর যে গজালো তুম তো ওয়াকিফ হো কহো মজনুকে মরনে কি, মরুভূমির মধ্যে মনুষ্য সমাজের সঙ্গে মজনুর সমস্ত সম্পর্ক শেষ। তার একমাত্র বন্ধু কে এখন? মরুভূমির মধ্যে সেই ছুটে বেড়ানো হরিণেরা। ওই হরিণেরা বুঝতে পেরেছে এই মানুষটা আর সব মানুষের মতো না। এই মরুভূমির মধ্যে লাইলির প্রেমে মগ্ন হয়ে উন্মাদগ্রস্ত হয়ে ঘুরে বেড়ানো মজনুকে আপন বলে তাকে নিজেদের মধ্যে ঠাঁই দিয়েছে। মজনু নাম কি? মজনু নামটা কোত্থেকে এসছে? মজার ব্যাপার, মজনু কিন্তু মজনুর নাম না। মজনুর নাম হচ্ছে কায়েস, মানে কায়েস যাকে বলে। ওই লাইলির প্রেমে পড়ে সে এমন পাগল হয়ে গেছে, লোকে ভাবতো তাকে জিনে ধরেছে। তো যাকে জিনে ধরেছে তাকে আরবিতে বললে মজনুন। জিনে যাকে ধরে সে হচ্ছে মজনুন, সুতরাং তার নামে হলো মজনু। মজনু মানে যাকে জিনে ধরেছে। সে পাগল হয়ে, এমন পাগল হয়ে গেল লাইলির প্রেমে পড়ে, লোকেরা ভাবে যে জিন না ধরলে এমন পাগল হওয়ার কথা না, ফলে তার নাম হয়ে গেল মজনু, যার আসল নাম হচ্ছে কি? কায়েস। ফলে ওই মরুভূমির গজালরা এই মজনুর আপন হয়ে গেল। তারা এখন আর মজনুকে দেখে পালায় না। যে গজালরা হরিণকে দেখে পালিয়ে যায়, যে হরিণরা মানুষকে দেখলে পালিয়ে যায়, তারা মজনুকে দেখে আর পালায় না। তারা বুঝে নিয়েছে মরুভূমিতে ঘুরে বেড়ানো এই পাগল মানুষটা আমাদেরই একজন। মজনু বুঝে গেছে এই দুনিয়াবি মানুষ যারা টাকা পয়সার পেছনে, চালাকির পেছনে, 2 নম্বরের পেছনে ঘুরে বেড়ায় সবসময়, তারা আমার প্রেমকে বুঝতে পারবে না। ফলে তিনিও এই মনুষ্য সংস্রব পরিত্যাগ করে এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়ানো হরিণদেরকে নিজের বন্ধু বলে স্বীকার করে নিয়েছে।
রামনারায়ণ মৌজু সিরাজউদ্দৌলার মৃত্যুর খবর পেয়ে ব্যথিত হয়ে যে কবিতা বললেন, তার অর্থ দাঁড়াচ্ছে তিনি এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়ানো হরিণদেরকে প্রশ্ন করছেন যে গজালো তুম তো ওয়াকিফ হো কহো মজনুকে মরনে কি। মজনু কেমন করে মারা গেল, মনুষ্য সমাজ থেকে দূরে গিয়ে একাকী, আমরা তো কেউ জানি না। হে মরুভূমির মাঝে ঘুরে বেড়ানো হরিণেরা, তোমরা তো মজনুর বন্ধু ছিলে, তোমরা নিশ্চয়ই জানো মজনু কেমন করে মারা গেছে। এখন আমাকে বলো তোমরা, হে মরুভূমির হরিণেরা, দিওয়ানা মর গয়া আখির তো वीराने पे क्या गुजरी। মানে এই পাগল যখন মরে গেল তখন এই পুরো মরুভূমি তো শূন্য হয়ে গেল। এই শূন্য মরুভূমি যখন জানতে পারলো তার মাঝে ঘুরে বেড়ানো একমাত্র সত্যকারের প্রেমিক মজনু মরে গেছে, তখন এই মরুভূমির বুকের ভেতর কেমন বেদনা বেঁধেছিল আমাকে বলো তো তোমরা। এই কথাটা তিনি বললেন সিরাজউদ্দৌলার মৃত্যুর সংবাদ পেয়ে ব্যথিত হয়ে। তিনি অবলীলায় সিরাজউদ্দৌলার মতো একজন যোদ্ধাকে, সম্রাটকে মজনুর সঙ্গে মিলিয়ে ফেললেন। পুরো হিন্দুস্তান বা পুরো ইংরেজদের হাতে অধিকৃত এই ভারতবর্ষ তার কাছে হয়ে গেল সেই মরুভূমি যেখানে প্রেমে মগ্ন কয়েস ঘুরে বেড়াতো, যে নিহত হলো। সেই নিহত হওয়ার গল্প আর কেউ জানে না। কোনো একজন রামনারায়ণ মৌজু নামে কবি সেই বেদনা, সেই স্বাধীনতা হারানোর দুঃখ বুঝতে পারে। এই কবিতা লেখা হয়েছিল কোথায়? আমাদের থেকে একটু দূরে, মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদে পরবর্তীকালে যখন সিরাজউদ্দৌলার দরবার একদম চুরমার হয়ে গেল, সেখানকার কবিরা আওয়াজ ছড়িয়ে পড়লেন। সেই কবিরা চারদিকে ছড়িয়ে গেলেন। তাদের কিছু কবি, তাদের মধ্যে একজন ঢাকায় এসে পড়লেন। সেই ঢাকায় আসা কবির নাম হচ্ছে মির্জা খান তপিশ। তপিশ মানে হচ্ছে বুকের ভেতরের যে জ্বলন, অস্থিরতা, এটাকে তপিশ বলে। এই তপিশের জন্ম হচ্ছে মানে সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তিনি ঢাকায় এসে পড়েছিলেন। ঢাকায় এসে তিনি তৎকালীন সময়ে ঢাকা যে সৈয়দ আহমেদ আলী খান ছিলেন একজন নবাব, এই সৈয়দ আহমেদ আলী খানের দরবারে জায়গা নিয়েছিলেন কবি হিসেবে। তিনি পরবর্তীকালে ইংরেজরা এই ঢাকার সৈয়দ আহমেদ আলী খান নামে যে নবাব, তাকে বন্দি করে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে। সোজা কথা, তিনি ইংরেজদের হাত থেকে বাংলাকে মুক্ত করবার একটা প্রয়াসে যুক্ত ছিলেন এই নবাব। নবাবকে যখন বন্দি করে ঢাকা থেকে কলকাতায় নিয়ে চলে যাওয়া হয়, তখন এই মুর্শিদাবাদ থেকে আসা কবি, ঢাকায় যিনি এসেছিলেন, মির্জা খান তপিশ দেহলেভি, তিনি ওই নবাবের সঙ্গে বন্দি হয়ে তাকেও নিয়ে যাওয়া হয় কলকাতায়। ঢাকায় তিনি জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় কাটিয়েছিলেন এবং ঢাকাতে এক অর্থে বলতে পারেন এই পূর্ব বাংলায় উর্দু কবিতার সূত্রপাত ঘটে এই মির্জা খান তপিশ দেহলেভির হাত ধরে। তিনি, তার একজন শিষ্যও ছিলেন, তার নাম হচ্ছে মির্জা করিমউল্লাহ বেগ। তিনি আবার ছিলেন ঢাকার দেওয়ানি আদালতের উকিল। এখন এই তপিশের মাধ্যমে প্রথম ঢাকায় উর্দু কবিতা লেখা হয়। সেটা কোন সময়? সেটা হচ্ছে ঠিক 1757 পরপর, 1757 ঠিক পরপর, খুব একটা আগেও না, বেশ কয়েকশো বছর আগে। এখন এই তপিশের কবিতা ছিল একেবারেই ওই লখনৌ, দিল্লিতে যেরকম উর্দু কবিতা লেখা হতো সেরকম উর্দু কবিতার মতো। একটা নমুনা আপনাদেরকে শোনাই। मैं तो उसकी याद में फिरता हूँ घबराया हुआ, मैं तो उसकी याद में फिरता हूँ घबराया हुआ, लोग कहते हैं परी का उसका है साया मुझ पर पड़ा हुआ। মানে আমি তো তার স্মৃতিতে দিকে দিকে ঘুরে বেড়াই উন্মাদ হয়ে, পাগল হয়ে,
আর লোকেরা ভাবে আমি স্বপ্নে কোনো পরীর রূপ দেখে পাগল হয়ে গেছি, কিন্তু আমি তো বাস্তবে কারোর প্রেমে পড়ে এরকম উন্মাদ হয়ে গেছে, মানুষের এটা বুঝতেই পারে না। ধরনটা দেখুন একটু আমাদের এখানকার চিন্তাভাবনার বৈশিষ্ট্যের সঙ্গে এটা মেলে না। অথবা যেমন যে আশনা হ্যায় উস আশনা কে হাম, आशना है उस आशना के हम आशना को जो आशना समझे। আমি সেই আমার পরিচিত লোকেরই পরিচিত, আমি সেই আপন লোকেরই আপন যে কিনা আপনকে আপন বলে মনে করে। কথার মধ্যে একটা প্যাঁচ আছে। আমি সেই আপন লোকদের আপন যারা আপন লোকদেরকে আপন বলে মনে করে। মানে আপনি কাউকে আপন মনে করলে একা একা তো হবে না, আপনি যাকে আপন মনে করছেন তারও আপনাকে আপন মনে হতে হবে। এই দুই পক্ষ যখন একে অপরকে আপন বলে মনে করবে তখন তাদের মধ্যে একটা আপনপনা তৈরি হয়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে আমি রাখি, প্রশ্নটা আপনারা পরবর্তীকালে চিন্তা করে দেখবেন যে উর্দু যখন সূত্রপাত ঘটলো সেই ধরুন একাদশ দশম শতাব্দীতে, তখন দিল্লিতে, পরবর্তীকালে লখনৌয়ে, পাঞ্জাবের লাহোরে, হায়দ্রাবাদে ব্যাপকভাবে উর্দুর চর্চা শুরু হলো, ব্যাপকভাবে উর্দুর চর্চা হওয়া শুরু হলো সেই দশম শতাব্দী থেকে। কিন্তু এই বাংলাতে, ভারতবর্ষের অংশ হয়েও বাংলাতে কেন উর্দুর চর্চা শুরু হতে হতে, উর্দু কবিতার চর্চা শুরু হতে হতে প্রায় এই 1757 পর্যন্ত আমাদেরকে কেন আমরা দেখলাম যে এখানে উর্দুর কোনো অস্তিত্ব নেই? কারণটা কি? যেখানে দিল্লিতে, লখনৌয়ে, হায়দ্রাবাদে, লাহোরে ব্যাপকভাবে উর্দু চর্চা হচ্ছে সেই দশম শতাব্দীর পর থেকে, ব্যাপকভাবে উর্দু কবিতার চর্চা হচ্ছে, কিন্তু আমাদের বাংলায় কেন উর্দু কবিতা আমরা চর্চা করিনি, কেন হয়নি? কারণটা আমার জানা মতে, আমি যা মানে ভেবে রেখেছি সেটা এরকম আমার মনে হয় যে বাংলায় যখন উর্দুর জন্ম হচ্ছে উত্তর ভারতের এই অঞ্চলগুলোতে, সেখানে তখন পাঞ্জাবি অথবা খড়ি বলির সাহিত্য, অথবা ধরুন একটু এদিকে যদি আসেন আওয়াধি, এই যে ভাষাগুলোর সাহিত্য তখনও সাবলক হয়নি, তখনও সাবলক হয়নি। ফলে ওই জায়গাটাতে উর্দু যখন গিয়ে হাজির হলো, সে তখন একটা মোটামুটি অপরিপক্ক সাহিত্যের জমি পেল, যেখানে কোনো বিদ্যমান সাহিত্য একেবারে স্বীকৃত মাত্রায়, গুণগতভাবে স্বীকৃত কোনো সাহিত্য তখন ওই জায়গাগুলোতে ছিল না। দিল্লি অঞ্চলে, লখনৌ অঞ্চলে, লাহোরে, হায়দ্রাবাদ, এই জায়গাগুলোতে। ফলে ওখানে গিয়ে উর্দু যখন হাজির হলো তখন সে খালি ময়দান পেয়ে গেল। ফলে ওখানকার লোকজন ব্যাপকভাবে এরকম একটা সাহিত্য সমৃদ্ধ ভাষা পেয়ে সেই ভাষাতেই সাহিত্য চর্চা করা শুরু করে দেয়। ফলে এই পাঞ্জাব অঞ্চলে, এই আমাদের আওয়াধ অযোধ্যা অঞ্চলে, হায়দ্রাবাদ অঞ্চলে, লাহোরের দিকে, এই জায়গাগুলোতে উর্দু সাহিত্য ওই সময়টাতে শুরু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আপনি খেয়াল খুঁজিয়ে দেখেন যে বাংলা তখন কি? বাংলা তখন দিল্লির যে কেন্দ্রীয় শাসন, এই কেন্দ্রীয় শাসন থেকে পুরোপুরি দূরে, মোগলদের থেকে দূরে তারা। তার পরবর্তীকালে ষোড়শ-পঞ্চদশ শতাব্দীর সময় থেকে বা তারও আগে থেকে মোগলদের থেকে তারা নিজেদেরকে দূরত্ব দাঁড় করিয়ে ফেলেছে। মোগলদের সঙ্গে তাদের যুদ্ধ চলছে এবং এই কেন্দ্রীয় শাসন দিল্লির, এটা থেকে তারা তাদের নিজেদের দূরত্বকে বজায় রাখছে। ফলে এই গৌড়, লক্ষণাবতী যে জায়গাগুলো ছিল, সেখানে তারা দিল্লির অনুকরণে ফার্সি সাহিত্য, উর্দু সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করার বদলে, যেহেতু তাদেরকে দিল্লির সঙ্গে লড়াই করতে হচ্ছে, সুতরাং এই দিল্লির সঙ্গে লড়াই করবার একটা অন্যতম শক্তি হিসেবে তারা এই অঞ্চলের জনগোষ্ঠীর সাহচর্য, সহায়তা ব্যাপকভাবে নিশ্চিত করার চেষ্টা করেছিল এই অঞ্চলের জনগোষ্ঠী। ফলে তারা এখানে ফার্সিতে বা উর্দুতে, এখানকার শাসকরা, পাঠান শাসকরা ফার্সি বা উর্দুতে কবিতা না লিখে, পৃষ্ঠপোষকতা না করে, তারা এই অঞ্চলের জনগোষ্ঠীর যে মুখের ভাষা, সে মুখের ভাষার কাব্যকে, সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছে।
এমনকি পরবর্তীকালে ওই সময়টাতে যেমন বাংলা যে সুলতানি আমল খেয়াল করে দেবেন 1350 থেকে 1575 সময়, ওই সময়টাই হচ্ছে কিন্তু আমাদের চণ্ডীদাস বিদ্যাপতিদের সময়। তারপরে গিয়ে দেখেন শাহ মোহাম্মদ সগিরদের সময়। অর্থাৎ যখন এই সুলতানি আমল সুলতানরা দিল্লিকে কনফ্রন্ট করতে গিয়ে এইখানকার জনগোষ্ঠীর সঙ্গে নিজেদের আত্মিকভাবে যুক্ত করাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল। ফলে তারা দিল্লির সঙ্গে নিজেদের ভিন্নতা চিহ্নিত করতে নিশ্চিত করতে গিয়ে এইখানকার জনগোষ্ঠীর সহযোগিতা সাহচর্য ব্যাপকভাবে নিশ্চিত করার জন্য, দিল্লির সঙ্গে নিজের ভিন্নতাকে নিশ্চিত করার জন্য উর্দু ফার্সিতে কবিতা না লিখে, পৃষ্ঠপোষকতা না করে এখানে বাংলাকেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে। ঐতিহাসিকভাবে আপনি যদি ওই সময় এবং ওই সময় এখানকার বাংলায় কী কী লেখা হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে কথাটা কতটা গুরুত্বপূর্ণ এবং সত্য একটা প্রস্তাবনা বলে মনে হওয়ার সুযোগ আছে। ফলে সুলতানি আমলে বাংলা এমন একটা সক্ষমতা অর্জন করে ফেলে, যে সক্ষমতা ওই আমলে পাঞ্জাবি ভাষায়, ব্রজ ভাষায় ছিল না। ফলে পাঞ্জাবি ভাষা, ব্রজ ভাষা যখন একেবারে কিশোর বা কৈশোর পর্যায়ে অতিক্রম করছে, তখন বাংলা ইতোমধ্যে এই অঞ্চলে একটা সক্ষম, খুবই পরিণত সাহিত্যের অধিকারী হয়ে গেছে। ফলে এখানে যখন ওই জায়গাতে উর্দু চর্চা হচ্ছে, এইখানে তখন মুসলিম আধিপত্য, মুসলিম শাসন থাকার পরেও উর্দু চর্চা হওয়ার কোনো কারণ ছিল না। উর্দু চর্চা হয়নি, সচেতনভাবে ঐতিহাসিকভাবে সেটা হওয়ার কোনো কারণও ছিল না। ফলে এই কথাটা কিন্তু ইকবাল আজিম নামে একজন বড় কবিও ছিলেন। তিনি মশরিকি বাঙ্গাল মে উর্দু, খুব মজার ব্যাপার যে বাংলা ভাষায় বা বাংলা অঞ্চলে উর্দু নিয়ে আস্ত কোনো ইতিহাস নিয়ে আস্ত কোনো বই নেই, কিন্তু আপনাদেরকে অন্তত 5টা উর্দু বইয়ের নাম বলতে পারবো, যে বইগুলো এই বাংলাতে কোন কোন উর্দু কবিতা লেখা হয়েছে সেইটা নিয়ে এরকম 5টা আস্ত বই আছে, শুধুমাত্র মশরিকি বাঙ্গাল মে উর্দু, অর্থাৎ পূর্ব বাংলায় উর্দু। এইটার ইতিহাস 5টা উর্দু ইতিহাস আছে, যে পূর্ব বাংলায় উর্দু ভাষার সাহিত্য নিয়ে, ইতিহাস নিয়ে। এরকম একটা বই লিখেছিলেন ইকবাল আজিম, বড় কবিও তিনি একজন, এই ঢাকায় ছিলেন তিনি। তার একটা বই আছে মশরিকি বাঙ্গাল মে উর্দু, যেখানে তিনি প্রায় 100 এই পূর্ব বাংলার 100 উর্দু কবির সংক্ষিপ্ত জীবনী এবং তাদের কবিতার উদ্ধৃতি উদাহরণস্বরূপ দিয়ে গেছেন। আজকে আমরা যদিও বলছি যে একটা অদেখা ভুবন, কিন্তু তিনি অন্তত 1971 পর্যন্ত এরকম 400 কবিকে চিহ্নিত করেছেন যারা পূর্ব বাংলায় ছিলেন। শুধু পূর্ব বাংলায় 400 উর্দু কবি। সেদিকে যাই, উনিও বলছিলেন যে পাঠান নরপতিদের একটা, আমি কালকে রাতের বেলা ওনার এই বইটা থেকে একটা ভূমিকা থেকে একটা অংশ বাংলা করে নিচ্ছি আপনাদের জন্য, যে পাঠান নরপতিদের দিল্লির টক্করের ফল, দিল্লির সঙ্গে টক্কর লাগানোর ফলে উর্দু পূর্ব বাংলায় শাসকদের, কবিদের মনোযোগ পায়নি। অর্থাৎ পাঠানরা তো দিল্লির সঙ্গে টক্কর দেবে, এখন দিল্লিও তারা উর্দুকে প্রমোট করছে, আমি তার সঙ্গে টক্কর দিতে গিয়ে তো এটাকে প্রমোট করা যাবে না, তাহলে তার একটা যাকে বলে বুদ্ধিবৃত্তিক আধিপত্য এখানে স্থাপিত হয়ে যাবে। ফলে তারা তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য এখানকে উর্দুকে কোনো রকম আশকারা দেয়নি, তারা বাংলাকে পৃষ্ঠপোষকতা করেছে। এটা বলতেও পারেন যে তারা বাংলার জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই তাদের এখানকার নিজেদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল। এই কারণে এখন পরবর্তীকালে ওই সময়টা চলে গেল, সুলতানি আমল। মোগল আমলে কি ঘটলো? মজার ব্যাপার ঘটলো। মোগল আমলে এই জায়গাটাতে যারা আগে এখানকার অভিজাতরা ছিলেন, লেখাপড়া জানা লোকেরা ছিলেন, তারা মোগল আমলে, সুলতানি আমলে যখন মোগলরা এখানে আধিপত্য বিস্তার করে, তখন সুলতানি আমলে যারা অভিজাত ছিলেন, লেখাপড়া জানা লোকজন ছিলেন, তারা তো মোগলদের হাতে পরাজিত হয়েছেন। তারা তখন ওই নগর ভিত্তিক কেন্দ্রগুলো ছেড়ে চলে যান বাইরের দিকে, প্রত্যন্ত বাইরের দিকে যাওয়া শুরু করেন। তার বৈশিষ্ট্য ছিল, 12 ভূঁইয়াদের কথা ধরেন,
তাহলে কেউ কিন্তু ঢাকা বা এরকম নগরভিত্তিক কোনো জায়গায় ছিলেন না। সেই কিশোরগঞ্জ, যশোরের বিভিন্ন জায়গা, এই জায়গাগুলোতে তারা তাদের রাজত্ব, ছোটো ছোটো রাজত্বগুলোকে স্থাপন করেছিলেন। ইংরেজ আমলে যখন পুরোপুরিভাবেই এই মোগল আধিপত্য শেষ হয়ে গেল, একটা যুগ সমাপ্তি ঘটে গেল, আমাদের হাজার হাজার বছর ধরে যতজন এখানে শাসন করেছে তারা আর যাই হোক নিজেদেরকে বাইরের বলে শেষ পর্যন্ত আর রক্ষা করেনি, তারা এই মাটিরই হয়ে গেছে। প্রথমবারের মতো ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাসে এমন একদল শাসক গোষ্ঠী এলো যারা নিজেদেরকে এই মাটির লোক বলে স্বীকার করে না, তারা ইংরেজরা। ওই যে বলেছিলাম, ইংরেজরা যখন দিল্লি দখল করলো, ভারতবর্ষ দখল করে ফেললো, তখন মুঘলরা ইংরেজদের নতুন কায়েম করা শিক্ষা ব্যবস্থা বর্জন করল। ইংরেজিকে তারা গ্রহণ করেনি। দীর্ঘদিন ধরে তারা ওই ইংরেজি শিক্ষাকে বর্জন করেছে, ঘৃণা করেছে, পাশে ঠেলে রেখেছে। তখন এই পূর্ব বাংলায়, এই মুর্শিদাবাদ, ঢাকা, এই জায়গাগুলোতে যে মুসলিম অভিজাত ছিল, তারা শিক্ষিত লোকেরা, তারা ইংরেজদের ঘৃণা করত, ইংরেজি ভাষাকে তারা চর্চা করেনি। তখন তাদের মধ্যে দুটো অংশ হয়ে গেল। একটা অংশ মোটামুটি ওই যে 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, আমরা 10 বছরের বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে মোটামুটি কোনো রকমের তালটাল মিলিয়ে প্রত্যন্ত গ্রামের অঞ্চলের দিকে একটা ছোটো ছোটো কোনো মতো জমিদারি নিয়ে তারা বাস করতে লাগলো। ঢাকা থেকে দূরে, ঢাকা ছাড়া তখন এখানে নগর তো অত বছর আগে সেরকম ছিলও না। তারা সরে গেল দূরে, কেন্দ্র থেকে, নগর থেকে। তারা তখন, এরা ছিলেন কিন্তু আবার বাঙালি। এই বাঙালি মুসলিম অভিজাতরা যারা মুঘল আমলে রাষ্ট্রযন্ত্রের কাছাকাছি এসেছিলেন, তাহলে দূরে সরে গেলেন নগর থেকে, ছোটো ছোটো জমিদারি নিয়ে কোনো মতে বাস করতে লাগলেন। এবং তারা দীর্ঘদিন পর্যন্ত ইংরেজ বিরোধিতা, ইংরেজি শিক্ষার বিরোধিতা পুরো দস্তুর করে গেছেন। তারা ইংরেজি শেখেননি। তারা তখন তাদের নিজেদের স্বাতন্ত্র্য, ইংরেজদের বিরুদ্ধে নিজেদের যে একটা অবস্থান এবং তাদের বিরুদ্ধে গিয়ে নিজেদের স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করার অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে উর্দু চর্চা শুরু করেন। বাংলায় উর্দু চর্চার শুরুটা যদি বলেন, এই হচ্ছে সেই বাংলায় উর্দু চর্চার শুরু। এবং আরেকটা অংশ ওই তাদের মধ্যে ছোটো ছোটো সব ইংরেজদের অধীনে চাকরি নেন, ইংরেজি শেখা শুরু করেন। তাহলে কেউ উকিল, কেউ মোক্তার, কেউ ছোটো ছোটো এরকম সেরেস্তাদারিতে চাকরি নিয়ে একটা নতুন শ্রেণী গড়ে ওঠে। ওই শ্রেণীতে আবার ইংরেজি শিক্ষা শুরু করে দেয়। এবং এরকম কয়েকটা পরিবার খুব বিখ্যাত, যেমন ধরুন আমাদের বরিশালের দিকে আমাদের শেরে বাংলার পরিবার, ধরুন ঢাকার নবাব পরিবার, অথবা ধরুন মেদিনীপুরের দিকে সোহরাওয়ার্দীদের পরিবার। এই পরিবারগুলোই কিন্তু পুরোপুরিভাবে উর্দু ফার্সি চর্চা করত, আবার ইংরেজিটাও পড়েও চাকরি বাকরি করা শুরু করে। পরবর্তীকালে যারা মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক পরিচয় সৃষ্টি করে, রাজনীতি শুরু করেন, তারা হচ্ছেন এই দ্বিতীয় শ্রেণী থেকে আসা, যারা উর্দু ফার্সি চর্চাও করতেন, আবার ইংরেজিও পড়ালেখা করেছেন। এখন এই যারা ইংরেজদের থেকে বিরুদ্ধ গিয়ে, ইংরেজদেরকে ঘৃণা করে যারা ইংরেজি শিক্ষার বিরোধিতা করলেন, প্রত্যেক গ্রামগুলোর দিকে গেলেন, একটু হয়তো ইংরেজি শিখলেন কিন্তু ইংরেজিদেরকে ঘৃণা করেন, তারা চান আবার নতুন করে মুক্ত হয়ে যেতে। তারা কোথায় তাকাবেন তাদের সাহিত্যের জন্য? কোথায় তাকাবেন? তারা কোথায় তাকাবেন তাদের চিন্তার জন্য? তারা কোথায় তাকাবেন দিক নির্দেশনার জন্য? মুর্শিদাবাদ নেই, দিল্লি ইংরেজদের করায়ত্ত, লখনৌ ইংরেজদের করায়ত্ত। তারা কোথায় তাকাবেন? তাদের তাকানোর জন্য তো কোনো জায়গা নেই যে শূন্যতা পূরণ করতে পারে। তাহলে ইংরেজদেরকেও তাদের নিজের নতুন নেতা হিসেবে মানতে রাজি নন। ফলে তারা আত্মগত হয়ে গেলেন, বাইরের দিকে তাকানোর কোনো জায়গা নেই। নিজেদের ভেতরেই নিজেদের চর্চাগুলোকে চালু রাখলেন। ঢাকার নবাব পরিবার কিছু সুযোগ পেল, সুবিধা পেল, কারণ ঢাকার নবাব পরিবার
তথাকথিত সিপাহী বিপ্লব, ইংরেজদের ভাষায় আমি এটাকে বলি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। মার্কসের কথা মতো আমি এটাকে এই নামেই ডাকতে রাজি। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেই সিপাহী বিদ্রোহের সময় ঢাকার নবাব পরিবার ইংরেজদের সরাসরি সহযোগিতা করে। ওই সহযোগিতার ফলে তারা ইংরেজের আনুকূল্যও পান। আনুকূল্য পাওয়ার ফলে তাদের একটা বড় প্রতিষ্ঠা ঢাকা এবং পূর্ব বাংলায় জন্ম নেয়। প্রচুর ধন সম্পদের সুযোগ পান তারা, অধিকারী হয়ে যাবার। এখন তারা উর্দু চর্চা করা শুরু করেন। আবার লক্ষ্য করে দেখবেন যে এই জায়গায় যারা প্রথম বাঙালিদের মধ্যে উর্দু সাহিত্য চর্চা শুরু করেন তাদের মধ্যে একজন নাম হচ্ছে নাসাখ। এই নাসাখ, যিনি খুব বড় মাপের একজন উর্দু সাহিত্যিক গবেষক হিসেবে স্বীকৃত, তিনি ছিলেন নবাব আব্দুল লতিফের ছোট ভাই, আপন ছোট ভাই। তাদের আদি বাড়ি কিন্তু ফরিদপুর। এই নাসাখ তিনি আবার কলকাতায় ছিলেন। কলকাতা তখন পুরো ভারতবর্ষের রাজধানী, ইংরেজদের রাজধানী। 1913 পর্যন্ত কলকাতা ছিল পুরো ভারতবর্ষের রাজধানী। 13 পরে আবার সেটা চলে যায় দিল্লিতে। ফলে আব্দুল গফুর নাসাখ জন্ম বড় হয়েছেন ফরিদপুরে, কিন্তু তিনি কর্মসূত্রে চলে যান, সরকারি কর্মসূত্রে তিনি চলে যান কলকাতায়। তিনি ছিলেন ডেপুটি কালেক্টর। ডেপুটি কালেক্টর, তার মা ছিল বাঙালি, পিতাও কলকাতার আইনজীবী ছিলেন এবং নিজে কর্মসূত্রে তিনি পুরো বাংলায় ঘুরে বেরিয়েছিলেন, যেহেতু ডেপুটি কালেক্টর ছিলেন। এবং যেখানেই তিনি গেছেন, যতগুলো জায়গাতে তিনি ডেপুটি কালেক্টর হিসেবে গেছেন, সেই সব জায়গাতে গিয়ে তিনি ওখানকার শিক্ষিত মুসলিমদের মধ্যে বিশেষ করে উর্দু সাহিত্যের চর্চাটা ছড়িয়ে দেন। এখন তার বিখ্যাত বই আছে তাস্কিরাতে সুখান সুয়ারা, অর্থাৎ কবিদের তাস্কিরা, জিক্রে মানে স্মরণ, কবিদের স্মরণ আখ্যান। এখন তার একটা বিখ্যাত কবিতা, একটা শের আপনাদেরকে শোনাই। উনি বলছেন যে না বলো মুँह से मगर आँख से सलाम तो लो, ना बोलो मुँह से मगर आँख से सलाम तो लो, तुम अपने चश्मे सुखन गो से कोई काम तो लो। তুমি যদি না বলো মুসে, তুমি আমার সঙ্গে মুখে কথা বলবে না, ঠিক আছে, আমি যে তোমাকে অভিবাদন জানাচ্ছি, চোখ দিয়ে অন্তত তুমি সে অভিবাদন গ্রহণ করো। আর তুমি আপনি চশমে সুখান গো সে কোই কাম তোলো, মুখ ছাড়াও যে চোখ কত কথা বলতে পারে, সে জিনিসটাও অন্তত একবার জগৎকে দেখিয়ে দাও। আমার চোখে চোখ রেখে কথা বলবে না আমার সঙ্গে, অসুবিধা নেই, চোখ দিয়েই আমার অভিবাদন গ্রহণ করো। জগৎকে দেখিয়ে দাও যে মুখ না খুলেও কত কথা বলা যায়। তুমি আপনি চশমে সুখান গো সে কোই কাম তোলো। এখন যেমন তার আরেকটা মজার কবিতা আছে, কালকে রাতে আপনাদের জন্য 2-4টে বেছে বেছে নিয়ে এসেছি, যে ঘড়ি ভর ভি জো বেফিক্রি মে গুজরে, ঘড়ি ভর ভি জো বেফিক্রি মে গুজরে, খিজরে বেহতর হ্যায় উম্র জাবেদা সে। খিজর কাকে বলে জানেন তো? যিনি আবে হায়াত পান করে অমর হয়ে গেছে। তো কবি বলছেন যে যে একটা মুহূর্ত দুশ্চিন্তাহীনভাবে কাটানো যায়, যে একটা মুহূর্ত দুশ্চিন্তাহীনভাবে কাটানো যায়, হে খিজর, ওই রকম একটা মুহূর্ত তোমার এই অমর জীবনের চাইতে অনেক ভালো। অজস্র দুশ্চিন্তা নিয়ে অমর জীবনের চাইতে যদি দুশ্চিন্তাহীনভাবে একটা মুহূর্ত কাটানো যায়, একটা মুহূর্ত খিজরের অমর জীবনের চাইতে অনেক ভালো। এই প্রসঙ্গক্রমে গালিব একটা শের মনে পড়ে গেল। গালিব বলছেন যে খিজরেকে নিয়ে ও একজন হাসছে, ও আমার বক্তৃতা আগেও শুনেছে, আমি বেলাইনে চলে যাই, তো আমার বাস প্রায়শই রাস্তা ছেড়ে ক্ষেতের উপর দিয়ে রওনা দেয়। তো আপনাদেরকে যাকে বলে বাম্পি রাইডিংয়ে স্বাগত। তো মির্জা গালিব খিজরেকে নিয়ে বলছে যে জিন্দা वो हम हैं जो हैं कि रूह शनास खल्क, जिंदा वो हम हैं कि हैं जो रूह शनास खल्क, খিজরে वरना तुम के चोर बने उम्र जावेदा के लिए। আরে আমরা যারা জিন্দা वो हम हैं जो रूह शनास खल्क, আরে জগৎ যেমন আছে, কাঠিন্য, অভাব, দারিদ্র, দুঃখ, কষ্ট, যত ঝুট ঝামেলা,
এইসবের মুখোমুখিতে আমরা যারা বেঁচে আছি তারাই তো আসলে বেঁচে আছি। আর খিজির তুমি কিনা এইসবে, এই অমর জীবনের লোভে এইসব থেকে চোরের মতো পালিয়ে গেলে। প্রকৃত বাস্তব জগৎ, সেটার থেকে তুমি চোরের মতো পালিয়ে গেলে অমর জীবন পাওয়ার লোভে। এই জীবনের কী লাভ? গালিব বলছেন, প্রকৃত অর্থে আমরা যারা জগৎকে মুখোমুখি দাঁড়াই, বুক ফুলিয়ে ঝামেলা পোহানোর সাহস করি, তারাই আসলে বেঁচে আছি। খিজরের মতো জগতের ঝামেলা থেকে দূরে সরে গিয়ে চোরের মতো বেঁচে অমর জীবন লাভ করে কোনো লাভ নেই। তো নাসাখ তার ছেলে, লক্ষ্য করে দেখুন, তিনি একজন বড় কবি, তার নাম হচ্ছে শামস কলকাত্তাবি। কলকাত্তাবি মানে কি? দেওয়ানবাগি চেনেন না? দেওয়ানবাগি মানে কি? দেওয়ানবাগের পীর সাহেব। তো কলকাতার কবি তিনি হচ্ছেন কলকাত্তাবি। দিল্লির কবি হচ্ছেন দেহলভি, লখনৌর কবি হচ্ছেন লখনবী, হায়দ্রাবাদের কবি হচ্ছেন হায়দ্রাবাদি। ওই ধারাটা ওর থেকে এসছে আর কি। অমুক নগরী তমুক নগরী এরকম পাওয়া যায় না, এরকম ওই ধারা থেকে নামগুলো এসেছে আর কি। কবিরাও এই নামে নিজেদের পরিচয় দেন। এরকম কবিদের নাম আপনারা আরও পাবেন একটু পরে। এখন এরকম একজন কবি রেজা আলী শাহ বেহশত, তিনিও কলকাতাতে ছিলেন, খুব বড় কবি হিসেবে স্বীকৃত হয়েছেন। পরবর্তীকালে তিনি বাংলায় এসে পড়েন। এই রেজা আলী শাহ বেহশত এত বড় কবি যে তিনি তৎকালীন সময়ে পুরো ভারতবর্ষে সমস্ত উর্দু কবিরা তাকে উস্তাদদের মধ্যে একজন বলে মানত। তিনি কলকাতায় কবিতা লিখেছেন, পরবর্তীকালে ঢাকায় এসে পড়েছিলেন। মৃত্যুর আগে অবশ্য আবার ফিরে যান কলকাতায়, ফলে ঢাকায় তার সমাধি নেই। এই রেজা আলী শাহ বেহশত, বেহশত তার কবি নাম, তিনি তার একটা কবিতা আমার খুব খুব পছন্দ। মানে প্রদীপ জ্বলে না আসরের মধ্যে, এখন তো ইলেকট্রিক বাতির যুগ, আগে কি হতো? মোমবাতি জ্বলতো, প্রদীপ জ্বলতো। সেই প্রদীপ তেল যতক্ষণ আছে ততক্ষণ জ্বলবে, আলো দেবে। রেজা আলী শাহ বেহশতের একটা ছোট্ট শের এত এত ভালো। উনি বলছেন যে अहले महफिल ने मुड़ के भी ना देखा, अहले महफिल ने मुड़ के भी ना देखा, तमाम रात जली शमा महफिल के लिए। आशुरेर लोकेरा একবার ঘাড় ঘুরিয়েও দেখল না যে তাদেরকে আলো দেবে বলে সারাটা রাত এই প্রদীপ নিজেকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সবাই প্রদীপের আলো দেখে, প্রদীপ যে পুড়ছে তোমাকে আলো দেওয়ার জন্য, সেদিকে কেউ তাকায় না। तमाम রাত জলি শমা মেহফিল কে লিয়ে। খুব মানে শুনলে মনে হয় না যে আসলে কথাটা তো একদম ফেলনা না, সত্যিকারের একটা কথা। তো রেজা আলী শাহ বেহশত উনি কবিতায় লিখছেন কীরকম দেখুন। বলছেন যে কুছ সমঝকর হি হুয়া হুঁ মৌজে দরিয়া কা হরিফ, কুছ সমঝকর হি হুয়া হুঁ মৌজে দরিয়া কি হরিফ। কতক্ষণ হলো? আচ্ছা, আমি শেষ করব। আপনাদের যদি খুব তাড়া থাকে আমাকে আগে থেকে হাত তুলে বলবেন, আমি বুঝবো যে সময় হয়ে গেছে। শোনাও যদি শুনবো বাণী, ব্যাপারটা এরকম। আচ্ছা, বলছে যে कुछ समझकर ही हुआ हूँ मौजे दरिया का हरीफ, वरना मैं भी जानता हूँ आफियत साहिल में है। वहशत বলছেন আমি কিছু একটা জেনে বুঝেই এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়েছে। নইলে আমারও জানা আছে নিরাপত্তা সমুদ্রের তীরের মধ্যেই পাওয়া যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লে নিজেকে যে নিরাপদ রাখা যায় না, সে আমিও জানি। কোনো একটা কারণ তো আছে, তোমাদেরকে বলছি না, যে কারণে আমি সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় ঝাঁপ দিয়ে পড়লাম। এটা শুনলে মনে হবে হাফিজ শিরাজি, ফার্সি কবি বিখ্যাত, তার একটা শের যে সব তারিখ ও বম মৌজো গর্দাব চুনে হাইল কুজাদানন হাল মাসুবুক সারা সাহিল হা। হাফিজের শের কেন বললাম? ঠিক
ঠিক এই যে এক্ষুনি শেরটা বললাম ব্যারিস্টার অবিকল সেই ধারা থেকে পাওয়া। এবং এই যে হাফিজের শেরটা বললাম, এটার আবার সুন্দর একটা অনুবাদ করছেন নজরুল। অন্ধকার রাত, উর্মি সংঘাত, ঘূর্ণাবর্ত তুমুল গর্জে, বেলায় বাসযার বুঝবে ছাই তার, পথের ক্লেশমোর সমন্দর যে। অন্ধকার রাত, উর্মি সংঘাত, ঘূর্ণাবর্ত তুমুল গর্জে, বেলায় বাসযার বুঝবে ছাই তার, পথের ক্লেশ মোর সমন্দর যে। একই কথা হাফিজ যেটা বলেছেন প্রায় 800 বছর আগে, কি সুন্দর করে সে ধারাবাহিকতা আমরা রেজা আলী শাহ ওহসেত নামে একজন বাঙালি উর্দু কবির কাছে পাচ্ছি। এখন ওই আমলে ঢাকার নবাব পরিবারকে কেন্দ্র করে আরেকটা বড় আসর, বড় একটা কেন্দ্র গড়ে ওঠে বাংলায় উর্দু কবিতা। তাদের মধ্যে একজন ছিলেন সৈয়দ মেহমুদ আজাদ, গালিবের সমসাময়িক ছিলেন তিনি, এবং গালিবের সঙ্গে সঙ্গে তার পত্র যোগাযোগ ছিল। বলা হয় যখন গালিব পেনশনের জন্য কলকাতায় এসেছিলেন, ঢাকা থেকে 5-6 জন কবি গালিবের সঙ্গে দেখা করতে গেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে সৈয়দ মেহমুদ আজাদ। আজাদের একটা কবিতা এরকম বলছে যে, হ্যাঁ বিলা ফরক তর্জে বয়ান দেহলি, শুনলে বাঙ্গাল মে এহবাব জুবানে দেহলি। দেখুন বাংলায় বসে কবিতা লিখছেন, তিনি বলছেন যে কোনো সন্দেহ নেই আমি যে ভাষায় কথা বলছি, যে তর্জ আমার বলার যে ধরন, এটা দিল্লির সঙ্গে তার কোনো তফাৎ নেই। দিল্লিতে না গিয়েও কেউ যদি দিল্লির জবান শুনতে চাও, তারা আমার কাছে এসো। ঢাকায় বসে একজন নিজেকে দিল্লির সমকক্ষ বলে দাবি করছে, এটা খুব একটা ভালো কথা না বোধ হয়। কেন দাঁড়াচ্ছে না নিজের কবিতা, এটা আমরা পরে একটু দেখব যে ঢাকায় বসে কবিতা লিখে তিনি কেন নিজেকে দিল্লির মুখোমুখি দাঁড় করাচ্ছেন, দিল্লির সমকক্ষ দাবি করছেন। কারণও ছিল তখন খাজা আব্দুল গফ্ফার এই ঢাকার নবাব পরিবারেরই আরেকজন সদস্য, তিনিও বলছেন একই কথা। দেখুন যে দাদ গালিব বে তুঝে দেंगे जुबान दानी की, दाद गालिब भी तुझे देंगे जुबान दानी की, लेके अख्तर जो ये दिल्ली में गज़ल जाएगा। আখতার নামা একজন কবি, তিনি বলছেন যে হে আখতার, গালিব পর্যন্ত তোমার কবিতা শুনে প্রশংসা করতে বাধ্য হবে যদি তুমি তোমার এই কবিতা নিয়ে দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারো। ঢাকায় বসে তিনি দাবি করছেন যে গালিব পর্যন্ত তোমার কবিতার, উর্দু কবিতা শুনে প্রশংসা করতে বাধ্য হবে। ব্যাপারটা একটাই, যদি তুমি তোমার কবিতাটা নিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছতে পারো। এখন ওই ঢাকায় নবাব পরিবারের আরেকজন উর্দু কবি, তার নাম হচ্ছে খাজা বেদার বখত। খাজা বেদার বখতের খুব মজার ব্যাপার হচ্ছে যে গত শুক্রবারে খাজা বেদার বখতের নাতির ছেলে বা এরকম কারো একজনের সঙ্গে আমার দেখা হয়ে গেল গত পরশুদিন। তিনি বলছিলেন যে আমার পূর্বপুরুষ এরকম ছিলেন, দাদা বা দাদার বাবা, তিনি খুব ভালো উর্দু কবিতা লিখতেন। বললো কী নাম? তখন উনি বললেন যে ওনার নাম ছিল খাজা বেদার বখত। আমি তখন ওনাকে একটা কবিতা শুনিয়েছিলাম যে উসি কি मैं कदम लूँ और उसी को जाके पूजूँ, उसी को मैं कदम लूँ उसी को जाके पूजूँ, वो इतना ही बता दें मुझको वो किसके दिल में रहते हैं। আমি উসিকো मैं कदम लूँ, আমি তারই পদচুম্বন করব, আমি তাকেই পুজো করব। কাকে? যাকে ভালোবাসি তার পদচুম্বন করব? না। আমি কার পূজা করব? যাকে ভালোবাসি তাকে পুজো করব? না, উনি তা বলছেন না। আমি তারই পদচুম্বন করব, আমি তারই পুজো করব। সে শুধু একটু বলে দিক সে কার হৃদয়ে থাকে। সে যার হৃদয়ে থাকে আমি তারই পদচুম্বন করব, আমি তাকেই পূজা করব। তার পর্যন্ত পৌঁছানোটা কঠিন। সে শুধু বলে দিক সে কার হৃদয়ে থাকে, আমি তার পদচুম্বন করব, আমি তাকেই পুজো করব। ঢাকারই একজন কবির লেখা না, কি সুন্দর। তো উনি বলছেন যে আহা, ওনারই একটা কবিতা যে কিসি কে ওসল কি হসরত কিসি কে দীদ কা আরমাঁ, किसी के हसल के वसरत किसी के वसल की हसरत किसी के दीद का अरमा, खटकने के लिए दो एक कांटे दिल में रहते हैं। বলছি হৃদয় তো ধুকপুক ধুকপুক করে না, এটা অস্থির কেন হৃদয়?
এই যে হৃদয় ক্রমাগত ধুকপুক ধুকপুক করে যতদিন আপনি বেঁচে থাকবেন হৃদয়টা কিন্তু রেস্ট নাই। সারা জীবন ধুকপুক ধুকপুক করার কারণটা কি? তো এই খাজা বেদার বাক্স কেন যতদিন বেঁচে থাকেন আপনি, আমিও, ততদিন কেন আমাদের হৃদয় এক মুহূর্ত না থেমে ধরফর ধরফর করে অস্থির হয়ে কেন থাকে? খাজা বেদার বাক্স তার একটা কারণ খুঁজে পেয়েছে। কি কারণ? কিসি কে ওসল কি হসরত, কিসি কে দীদ কা আরমা, কারুর মিলনের আকাঙ্ক্ষা, কাউকে দেখতে চাওয়া দুর্দমনীয় বাসনা, এইরকম দুই একটা কাঁটা আমাদের প্রত্যেকের হৃদয়েই বিঁধে আছে। এর জন্য নাকি ব্যথায় ছটফট ছটফট করে সারা জীবন হৃদয়। কাউকে দেখার বাসনা, কারুর মিলনের আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন এটা একটা দিক গেল, ঢাকার নবাব পরিবার কেন্দ্রিক একটা দিক। কয়টা দিক গেল? একটা হচ্ছে ঢাকার নবাব পরিবার কেন্দ্রিক, কলকাতাতে যারা পূর্ব বাংলা থেকে গিয়ে শিক্ষা দীক্ষা পেয়েছেন তারা। অপর একটা অংশের কথা বলেছিলাম না, যারা আপনার ওই মোগল আমলের পরে ইংরেজদেরকে ঘৃণা করে চলে গেল প্রত্যন্ত গ্রামের দিকে ছোটো ছোটো জমিদারি নিয়ে, তারা উর্দু চর্চা করতেন। তাদের মধ্যে একটা বড় মাপে উর্দু সাহিত্যের চর্চা হয়েছিল। তারা ইংরেজির চর্চা মোটামুটি 1920-30 পর্যন্ত একেবারে গো মাংসের মতো পরিত্যাগ করেছেন, যেভাবে গো মাংস ব্রাহ্মণরা পরিত্যাগ করে। 1920-30 পর্যন্ত তারা ইংরেজির সঙ্গে ন্যূনতম সাহচর্য রাখেননি। সেরকম একটা পরিবারের উদাহরণ আপনাকে দিই। তৎকালীন ময়মনসিংহ, বর্তমানে কিশোরগঞ্জের বৌলাই নামে একটা গ্রাম আছে। বৌলাই, এখন গ্রাম না বোধহয়, আরও বড় কিছু হয়ে গেছে না, বৌলাই। এই বৌলাইতে তখন একটা পরিবার ছিল। সেই পরিবারে একজন কবি জন্মান। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সে কবির নাম কি? বড় উর্দু কবি, তার নাম হচ্ছে খালিদ বাঙ্গালি। একজন কবি শুরু হয়ে গেল, যিনি সগর্বে বলছেন যে আমি উর্দুতে কবিতা লিখি কিন্তু আমি বাঙালি। খালিদ বাঙ্গালি। এই খালিদ বাঙ্গালির জন্ম হচ্ছে 1891 সালে। নজরুলের কয়েক বছরের সিনিয়র তিনি। তার পিতা মৌলানা আব্দুল হাই ওই প্রত্যন্ত গ্রামে থাকতেন, জমিদারি ছিল ছোটোখাটো। এই খালিদ বাঙ্গালির বাবা মৌলানা আব্দুল হাই আরবি এবং ফার্সিতে 55টা বই লিখেছিলেন, 55টা বই। এবং এই খালিদ বাঙ্গালির বাবার মানে দাদার বাবা বা এরকম একজন মসনবী বিদ্যা সুন্দর নামে একটা উর্দু মসনবী লিখে। মসনবী হচ্ছে কাহিনী কাব্য। মসনবী বিদ্যা সুন্দর মানে বুঝছেন তো? বিদ্যা সুন্দর কাব্যের কথা আপনারা জানেন না? ওই বিদ্যা সুন্দর কাব্য যেটা মধ্যযুগে যেটা ছিল, সেটার উপর বেস করে তিনি উর্দুতে মসনবী বিদ্যা সুন্দর লিখেছেন। মানে এই পরিবারটা বাংলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলছে। কবি নাম দিচ্ছে নিজের নাম খালিদ বাঙ্গালি, তার পূর্বপুরুষ আবার মসনবী বিদ্যা সুন্দর মসনবী লিখছেন। এই খালিদ বাঙ্গালির পরিবার এমন ইংরেজ বিরোধী ছিলেন যে স্বাধীনতা বিরোধী আন্দোলন ব্যাহত হবে, এই জন্য তারা যতদিন পর্যন্ত মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের ডাক দেয়নি ততদিন তারা মুসলিম লীগেরও বিরোধিতা করে এসছে, যে এটা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে তারা মুসলিম লীগকেও সমর্থন করেন। এখন ওই বৌলাই গ্রাম থেকে খালিদ বাঙ্গালি আখতার নামে একটা ত্রৈমাসিক উর্দু সাহিত্য পত্রিকা বের করতেন। মানে আজকের কথা বাদ দিন, প্রায় ধরুন 1910-12 দিকে, আজকে থেকে কত বছর হবে? প্রায় 125-30 বছর। 125-30 বছর আগে কিশোরগঞ্জেরও থেকে দূরে বৌলাই নামে একটা গ্রাম, সেই গ্রামের থেকে একটা নিয়মিত ত্রৈমাসিক পত্রিকা বেরোচ্ছে যার নাম হচ্ছে আখতার। আখতার হচ্ছে নক্ষত্র। এখন ওই পত্রিকাতে লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ থেকে কবিরা, লাহোর থেকে কবিরা কবিতা পাঠাতেন।
এই খালিদ বাঙ্গালির একটা কবিতা আছে, কবিতা হচ্ছে বাঙ্গাল কি বরসাত, বাংলার বর্ষা। এই বাংলার বর্ষা কবিতাখানি লখনৌর একটা পত্রিকায় ছাপা হওয়ার পর আগ্রার একজন কবি দিলগির, তিনি আগ্রা থেকে রওনা দিয়ে বৌলাই এসে পড়েন যে বাংলার বর্ষা কীরকম এটা আমাকে দেখতে হবে। এটা আজকে থেকে 100-150 বছর আগে এই খালিদ বাঙ্গালির বাঙ্গাল কি বরসাত, বাংলার বর্ষা কবিতা পড়ে পত্রিকায় আগ্রা থেকে দিলগির নামে কবি ওই কিশোরগঞ্জের প্রত্যন্ত বৌলাই গ্রামে হাজির হন। ঠিক সময় মেপে মেপে এই সময় বর্ষা শুরু হবে, আমাকে বাংলার বর্ষা দেখতে হবে। এসে পড়েন দিলগির। এখন ওই বৌলাই গ্রামে খালিদ বাঙ্গালি নিয়মিত মুশায়রা আয়োজন করতেন, কবি আসরের আয়োজন করতেন। সেখানে আমি কালকে বের করেছি ঢাকা, দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদের কবিরা আসতেন। এখনও বোধহয় ঢাকায় এত বড় কবিতার আসর করা এই সময়েও বোধহয় খুব সহজ হবে না। তখন 100 বছর আগে ওই কিশোরগঞ্জের বৌলাই গ্রামে অন্তত ভারতবর্ষের 10-12টা শহর থেকে কবিরা আসতো সেখানকার কবি সম্মেলনে কবিতা পড়বার জন্য। এই খালিদ বাঙ্গালি আবার রবীন্দ্রনাথেরও বেশ কিছু প্রবন্ধ এবং কবিতা অনুবাদ করেছিলেন উর্দুতে, বেশ কিছু। এখন খালিদ বাঙ্গালির খুব দুঃখজনক ব্যাপার যে আমি খবর পেয়েছিলাম মনিরুদ্দিন ইউসুফের বইয়ের মধ্যেও পেয়েছি যে খালিদ বাঙ্গালির কবিতার পাণ্ডুলিপি বাংলা একাডেমিতে রক্ষিত আছে এবং সেটা ছেপে বের হবে। পরে খবর নিলাম ওই বই ছেপে বের হয়নি এবং সে পাণ্ডুলিপি কই কেউ জানে না। বাংলার একজন খুব গুরুত্বপূর্ণ কবি ছিলেন, যিনি বাংলার কবি, বাংলারই কবি, যার নাম খালিদ বাঙ্গালি, তার কোনো কবিতার সংকলন নেই, হারিয়ে গেছে পাণ্ডুলিপি। 2-4টে পংক্তি পাওয়া যায়। যেমন একটা পংক্তি আপনাদেরকে বলি, ये किसकी नक्शे कदम ने चढ़ाए कब्र पे फूल, ये किसकी नक्शे कदम ने चढ़ाई कब्र पे फूल, बहार एक कली भी जहाँ खिला ना सके, एकार पदचिह्न আমার সমাধির ওপর এরকম ফুলে ফুলে রঙিন করে দিল। কে আমার সমাধি প্রান্তে এসেছে, কে এসেছে আমার সমাধি প্রান্তে, যার পায়ের ছাপ পড়েছে বলে আমার সমাধি ফুলে ফুলে রঙিন হয়ে গেছে। এতদিন আমি কবরের ভেতরে শুয়ে অপেক্ষা করছি, এত বসন্ত এলো, এত বসন্ত গেল, এতদিন তো একটাও ফুল ফোটেনি আমার কবরের উপরে, আমার সমাধির উপরে। আজকে কে আমাকে দেখতে এসেছিল আমার সমাধিতে যে আমার সমাধি এরকম ফুলে ফুলে রঙিন হয়ে গেল। খালিদ বাঙ্গালির লেখা কবিতা, খালিদ বাঙ্গালির লেখা কবিতা। যেমন আরেকটা কবিতা দেখুন, একটু জটিল, कि खालिद ये सैर गम कदाए दहर खूब है, खालिद ये सैर गम कदाए दहर खूब है, हर हौसले को दर्द तहे जाम कर गए। हे खालिद, এই জগৎ নামের দুঃখ নগরে ঘুরে বেড়ানোতে আনন্দই হলো। জগৎ নামের এই দুঃখ নগরে ঘুরতে এসে মজাই লাগলো, কারণ হর হৌসলে কো দর্দ তহে জাম করে গই। তাকিয়ে দেখি আমার যতগুলো আশার পানপত্র ছিল সবগুলোতে কে যেন কখন দুঃখের মদিরা ঢেলে কানায় কানায় পূর্ণ করে দিয়ে গেছে। এই জগৎ নামে দুঃখ নগরে ঘুরতে এসে ভালোই লাগলো। এখন সেই একই সময়ে লক্ষ্য করে দেখুন, ওই যে বললাম ছোটো ছোটো জমিদারিগুলো ছিল যারা ইংরেজদের শাসনের বিরোধিতা করতে গিয়ে বাঙালি হয়েও উর্দু সাহিত্যের চর্চার মধ্যে নিজেদের আত্মপরিচয়, ইংরেজদের বিপরীতে, ইংরেজ শাসনের বিপরীতে নিজেদের আত্মপরিচয় অনুসন্ধান করতে গিয়ে অবলম্বন করেছিল উর্দু ভাষা এবং সাহিত্যকে। সেই সময় সিলেটে হাসান আশুফতা, চট্টগ্রামের হায়দার, রমজ, এরকম অনেক কবিদের উল্লেখ পাওয়া যায় যাদের কবিতার একটা দুটো পংক্তি, ওই যে বললাম 5টা
পূর্ব বাংলায় উর্দু সাহিত্য নিয়ে সংকলনের মধ্যে পাওয়া যায়, অন্য কোনো সংকলন তাদের আর পাওয়া যায় না। এরপর একটা বড় ঘটনা ঘটল। আমি তৃতীয় পর্বে এসে পড়ছি। পূর্ব বাংলায় উর্দু কবিতার দ্বিতীয় পর্ব বলতে পারেন বৃহত্তর অর্থে। সেটা হচ্ছে দেশভাগ, 1947 দেশভাগ যখন হয়ে গেল, ধর্মের ভিত্তিতে হিন্দু, মুসলিম, শিখ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন, জোর করে অভিবাসন। আজকে আপনি যেখানে আছেন, হাজার হাজার বছর ধরে আপনার পরিবার, আপনারা যেখানে আছেন, হঠাৎ করে একদিন আপনি জানতে পারলেন সকালবেলা উঠে এটা বিদেশ। কারণ আপনি হয় হিন্দু, নইলে আপনি মুসলিম, নইলে আপনি শিখ। হাজার বছর ধরে আপনি এখানে আছেন, ওই মাটিটা কোনো এক অশুভ সকালে আপনি জানতে পারলেন যে এটা আপনার দেশ না, আপনি এখানে বিদেশী। যাক, ওটা আরেক কথা। মান্টোতে পড়তে পারবেন, কিষাণচন্দ্রের আপনারা অনেক গল্প পড়তে পারবেন দেশভাগ নিয়ে। বিশাল একটা উর্দু সাহিত্যের ধারাই আছে, ওটা বলে তাকসিমি বা পার্টিশন লিটারেচার। তো ওই সময়ে পুরো ভারতবর্ষের এই উর্দুভাষী অঞ্চল থেকে অনেকে পূর্ব বাংলায় এসে আশ্রয় নেন, নিজের দেশ ছাড়তে বাধ্য হয়ে। তাদের মধ্যে যেমন একজন কবির নাম বলতে পারি, বড় কবি আন্দালিব শাদানি, খুব বড় কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান ছিলেন, পরবর্তীকালে আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলেন আন্দালিব শাদানি, খুব বড় কবি। আপনারা জগজিৎ সিংয়ের গজল যদি শোনেন, একটা গজল আছে এরকম যে देर लगी आने में तुमको शुक्र है फिर भी आए तो आस ने दिल का साथ न छोड़ा वैसे हम घबराए तो शफक धनुष महताब घटाएं तारे नगमे बिजली फूल उस दामन में क्या क्या कुछ है वो दामन हाथ में आए तो। जगजीत सिंहेर गावा, শুনেছেন কেউ এটা? देर लगी आने में तुमको, এটা দিয়ে সার্চ দিয়ে শুনবেন। জগজিৎ সিং তো অনেক বড় গায়ক, তার নাম তো জানেন নাকি? না, আমি আপনাদের সঙ্গে বয়সের অনেক ডিফারেন্স, তো আমার, আপনারা কি জানেন আমি তো জানি না। তো জগজিৎ সিংয়ের গাওয়া এই বিখ্যাত গজলটা দের লাগি আনে মে তুমকো, অনেক দেরি হলো তোমার আসতে, শুক্র হ্যাঁ ফির ভি আয়ে তো, তবু ভালো এসেছো তো, আস নে দিল কা সাথ না ছোড়া, দেরি হচ্ছিল, আশা কিন্তু আমার হৃদয়কে ছেড়ে যায়নি, বয়সে হাম ঘাবড়ায় তো, অবশ্য আমিও যে খুব একটা ভয় পেয়েছি তেমন না, আমারও বিশ্বাস ছিল যে তুমি আসবে। শফক ধনুষ মেহতাব ঘটায় তারে নগমে বিজলি ফুল, কি শফক কিরণ, ধনুষ রংধনু, মেহতাব চাঁদ, ঘটায় মেঘ, শফক ধনুষ মেহতাব ঘটায় তারে নক্ষত্র, বিজলি বিদ্যুৎ, ফুল, কত কিছু বললাম না একসঙ্গে। উস দামন মে ক্যা ক্যা কুছ হ্যায় वो দামন হাত মে আয়ে তো, হায় তার আঁচল যদি কোনো একদিন আমার হাতে আসতো, আমি দেখতাম সে আঁচলের মধ্যে কি কি আছে, কি থাকার সম্ভাবনা আছে। শফক ধনুষ মেহতাব ঘটায় তারে নগমে বিজলি ফুল, শফক কি কিরণ, ধনুষ রংধনু, মেহতাব চাঁদ, শফক ধনুষ মেহতাব ঘটায় কালো মেঘ, শফক ধনুষ মেহতাব ঘটায় তারে নক্ষত্র, নগমে গান সুর, বিজলি বিদ্যুৎ ফুল। তার ওই আঁচলের মধ্যে কি জানি কত কিছু আছে। হায় যদি কোনো একদিন সে আঁচলটা হাতে আসতো, আমি দেখতাম তার আঁচলে কি কি আছে। বড় একটা আকাঙ্ক্ষা, তাই না? এটা লেখা আন্দালিব শাদানির। ঢাকাতে তিনি ছিলেন 1971 পর্যন্ত। এখন এই দিল্লি, লখনৌ, কলকাতা, পাটনা, দারভাঙা, এখান থেকে কত কবিরা আসলেন ঢাকাতে, আসলেন চট্টগ্রামে। সৈয়দপুরে বড় বড় কবি শগল ফরিদি, হাফিজ মশরিকপুরি, কায়েফ হায়দ্রাবাদি। রাজশাহীতে শামসুল হক শিরোজি, খুলনায় কুরবান আলী আসির, ময়মনসিংহে মাওলানা নসিম বিহারি, চট্টগ্রামে নাতিক লখনবী,
বিরাট বিরাট কবিরা এইসব জায়গা থেকে এসে পূর্ব বাংলার শহরগুলোতে আস্তানা গাড়লেন এবং পুরো এই পূর্ব বাংলায় কবিদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। উর্দু কবিতা লেখা হয় তো আপনি যে উস্তাদ লাগবে, ওই উস্তাদ গত 800 বছরে 1000 বছরে যত কবিতা লেখা হয়েছে সেখান থেকে নির্বাচিত 1000-1500 পংক্তি আপনাকে দেবে, কালানুক্রমিক ধরে, বিষয়ভিত্তিক ধরে, প্লট ধরে, ঘরানা ধরে 1 থেকে 1500 পংক্তি আপনাকে দিয়ে বলবে এগুলো মুখস্থ কর। হঠাৎ করে আপনি স্বপ্নপ্রাপ্ত হয়ে নতুন কবিতা লিখে ফেলবেন, সম্ভব না। আপনাকে নতুন কবিতা লিখতে হলে উস্তাদের কাছ থেকে এই পুরো কবিতা ইতিহাসের 1000-1200 কবিতা মুখস্থ করতে হবে আপনাকে, তাহলে আপনি বুঝবেন কি লেখা হয়নি। তখন আপনি নিজের মতো করে নতুন কবিতা লেখার দিকে অগ্রসর হওয়ার অধিকার অর্জন করবেন। এটা পরম্পরা উর্দু কবিতার মধ্যে উস্তাদ থাকতে হবে আপনার। এই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং সৈয়দপুর এই বড় বড় সব কবিরা এসে তাদের শিষ্যবর্গ তৈরি করা শুরু করলেন। এক এক জায়গায় মুশায়রা হয়, মারামারি হতে বাকি থাকে। এদের উস্তাদ বলে আমার উস্তাদ শ্রেষ্ঠ, এবং যেই কবি বলে যে না না আপনি আগে পড়েন, না না আপনি আগে পড়েন, আমি কি আর আমি কেউ না, আপনি আগে পড়েন। আসল কথা হচ্ছে কি যে আমি শেষে পড়বো, তাহলে আমি সবচেয়ে সিনিয়র হিসেবে স্বীকৃত হব। দেখেন মুশায়রা শেষই হয় না, না আপনি না আপনি বলতে বলতে কেউ আর পড়তেই চায় না, এরকম একটা অবস্থা। চারদিকে বিশাল রমরমা কবিদের শুরু হয়ে গেল। তখন আবার একটা বড় ঘটনা ঘটল। পশ্চিম পাকিস্তান থেকে সব পিএইচডি, আইএসডি, অমুক ডিরেক্টর জেনারেল, তমুক জেনারেল, অমুক চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা আবার সব পূর্ব বাংলার শহরগুলোতে এসে বড় বড় অফিসের পদে বসা শুরু করলেন। এবং তৎকালীন সময় এবং এখনও উর্দুভাষীদের মধ্যে কবিতা লেখাটা একটা বিশাল সম্মানের ব্যাপার। দেখা গেল পূর্ববঙ্গে এমন কোনো আমলা বাকি নেই যে কবি না, মহা মুশকিল। এবং এটা গিয়ে হাজির হয়, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে চাপরাশিরা, পুলিশরা গিয়ে হাজির হয় এবং তাদেরকে দেখলেই সবাই উঠে দাঁড়ায় এবং তাদেরকে দেখলেই চারপাশের লোকজন এসে স্যার স্যার বলে হাত মলা শুরু করে। অবশ্য আজকে যা দেখছেন নতুন কিছু না, এটা বরাবরই ছিল। তৈলমর্দন হরপ্রসাদ শাস্ত্রীর যুগেও ছিল, তখনও ছিল, এখন আছে কিনা আপনারা বলতে পারবেন। তো ফলে এই ব্যাপক আকারে আমলারা কবি হয়ে গেল। আরেকদিকে এই ধারার কবিরা কবিতা লিখছেন, যাদের শিষ্যরা মোটামুটি মারদাঙ্গা মারামারি করতে বাকি আছে। প্রচুর পরিমাণে উর্দু সাহিত্য পত্রিকা বের হওয়া শুরু হলো। মজার একটা ব্যাপারে আপনাদেরকে বলি, ঢাকার একজন উর্দু কবি একবার আমাকে খুব দুঃখ করে বলছিলেন যে এই যে উর্দুর বিরুদ্ধে বাঙালিদের এই যে বিদ্বেষ, না আমরা তো এত বছর বাংলাতে কবিতা লিখছি, কেউ কিছু বলে নাই আমাদেরকে। এই বাঙালিদের উর্দু কবিতার প্রতি বিদ্বেষের কারণ হচ্ছে এই সব রিফিউজিগুলো যারা আসছে বাংলাদেশে, তারা হচ্ছে উর্দুর এই দুর্দশার কারণ বাংলাদেশে। কারণ তারা তো শত শত বছর ধরে কবিতা লিখছেন দুর্দান্ত গ্রামে বসে, প্রত্যন্ত গ্রামে বসে, সিলেটে, চট্টগ্রামে, কেউ তো উর্দুর বিরুদ্ধে কথা বলেনি। ওই কবি বলছেন আমাকে, ঢাকার উর্দু কবি, যে উর্দুর প্রতি বাঙালির বিদ্বেষ যেটা দেখা যায় সেটার কারণ হচ্ছে ওই দেশভাগের পরে যারা এখানে এসছে তারা বহিরাগতরা। এটা একটা চমৎকার আলাদা বৈশিষ্ট্য। ওই সময় আরেকটা নতুন ঘটনা ঘটল। ঘটনাটা হচ্ছে, তখন পর্যন্ত আপনি দেখতে পাবেন এই উর্দু কবিতার মধ্যে খালেদ বাঙালির পরে এই বাঙালিপনা আর পাচ্ছেন না আপনি, মানুষ পাওয়া যাচ্ছে না। যেন কাব্যের খাতা ধরে শুষ্ক কবিতা চর্বিত চর্বণ হচ্ছে। তখন এখানে একটা নতুন ঘরানা দাঁড়ায়, সেটা হচ্ছে अंजुमाने तरक्की पसंद मुसन्निफिन, অর্থাৎ প্রগতিশীল লেখক সংঘ পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। প্রগতিশীল লেখক সংঘের উর্দু শাখা, উর্দু কবিরা, বাংলাতে তো ছিলই। अंजुमाने तरक्की मुसन्निफिन, প্রগতিশীল উর্দু লেখক সংঘ, তারা প্রবলভাবে উর্দু সাহিত্যের চর্চার নতুন একটা ধারা তৈরি করেন।
তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সুরুর বারা বাঁকভি, লখনৌয়ের লোক। ঢাকায় এসে ঢাকার প্রেমে পড়ে যান। ঢাকায় সিনেমা বানাতেন, সিনেমা গান লিখতেন। 3টা সিনেমা তৈরি করেছে। সিনেমাগুলোর মধ্যে গান গেয়েছেন বশির আহমেদ, ফেরদৌসী বেগম, তারা গান গেয়েছেন। সুর দিয়েছেন রবিন ঘোষ। প্রগতিশীল লেখক সংঘের খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 1971 সনে তিনি ঢাকা ছেড়ে দিতে বাধ্য হন। 1981 সনে প্রায় 10 বছর পর তিনি আবার টাকা জোগাড় করেন একটা সিনেমা বানাবেন বলে। ওই সিনেমা বানাবেন বলে টাকা জোগাড় করে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লাহোর থেকে ঢাকায় এসে পড়েন। যে সিনেমা যদি আমি বানাই, ঢাকায় বানাবো, আমার বন্ধুরা সব এখানে, আমার ভালোবাসার সব জায়গাগুলো এখানে, আমি লাহোরে কি সিনেমা বানাবো? লাহোরে আমি কিছু চিনি নাকি? তিনি ঢাকায় এসে পড়লেন, এফডিসিতে যোগাযোগ সব করলেন, সিনেমা শুরু টুরুও হবে। আবার তিনি লাহোর ফিরে যাবেন, ওনার কিছু লোকজনকে নিয়ে আসবেন, ক্রুদেরকে। এফডিসিতেই সিনেমা হবে, ঢাকায় বাইরে শুটিং হবে। সেই ছবির বানানো হলো না। ঢাকাতেই তিনি মৃত্যুবরণ করলেন। সুরুর বারা বাঁকভি, খুব ভালোবাসতেন ঢাকাকে। ওই সুরুর বারা বাঁকভির একটা কবিতার কয়েকটা লাইন বলি। न किसी को फ़िक्र मंजिल न कहीं सुराग ज़्यादा, न किसी को फ़िक्र मंजिल न कहीं सुराग ज़्यादा, ये अजीब कारवां है जो रवां है बेइरादा। একজন প্রগতিশীল খুব কট্টর কমিউনিস্ট কবি ছিলেন। ওই পাকিস্তান যখন কোনো দিকে যাচ্ছে না, দরিদ্র মানুষরা যখন আবার ইংরেজ আমলের মতোই দুর্দশাগ্রস্ত হচ্ছে, সেটা স্মরণ করুন। না কিসি কো ফিক্রে মঞ্জিল, গন্তব্যে যাওয়ার ভাবনা কারুর মনে নেই। না কहीं সুরাগে জাদা, পথের নিশানা, পথের ন্যূনতম চিহ্ন কোথাও দেখতে পাই না। ये अजीब कारवां है जो चले हैं बेइरादा, এ কি অদ্ভুত কারওয়া, কি অদ্ভুত যাত্রী দল, এরা চলছে কিন্তু মনে হচ্ছে কারোর মধ্যে চলবার কোনো ইচ্ছা নেই। দেখুন যে यही लोग हैं अज़ल से कि फरेब दे रहे हैं, कभी डाल कर नकाबे कहीं और कर लिबादा। এই শেরটা অর্থ নাই বললাম। আরেকটা শের, সময় তো কমে আসছে। मेरी रोज़ शब यही है, এটা আমার খুব প্রিয় একটা শের। मेरी रोज़ शब यही है कि मुझी तक आ रही है, मेरी रोज़ शब यही है कि मुझी तक आ रही है, तेरी हुस्न की ज़ियाएँ कभी कम कभी ज़्यादा। मेरे रोज़ शब यही है कि मुझी तक आ रही है, আমার রাত কি, আমার দিন কখন জানতে চাও? তোমাকে বলি কখন আমার দিন, কখন আমার রাত। তার রূপের ছটা যখন কম হয়ে আসে তখন আমার রাত, আর রূপের ছটা যখন সরাসরি আমি উন্মুক্ত দেখতে পাই তখন আমার দিন। मेरे रोज़ शब यही है कि मुझी तक आ रही है, तेरी हुस्न की ज़ियाएँ, তোমার সৌন্দর্যের ছটা কবি কম কবি ज़्यादा, যখন কম তখন রাত, যখন বেশি তখন দিন। এখন এই তাদের মধ্যে একজন ছিলেন নওশাদ নুরি। নওশাদ নুরি বিহারের লোক, দারভাঙার। তিনি বিহার প্রগতিশীল লেখক সংঘের অন্যতম সংগঠক ছিলেন, অন্যতম সংগঠক। তার 1950-এ জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন থেকে সরে গিয়ে আমেরিকায় গেলেন। এটার ব্যঙ্গ করে নওশাদ নুরি একটা কবিতা লিখেছিলেন, দে দে রাম দিলা দে রাম দেনে ওয়ালা সীতারাম। ভিক্ষুকরা বলে না আল্লাহর বাস্তে দেন, আল্লাহর বাস্তে দেন, তো এরকম করে বলে দে দে রাম দিলা দে রাম দেনে ওয়ালা সীতারাম। যে নেহরু নাকি এরকম দে দে রাম দিলা দে রাম আল্লাহর বাস্তে দেন, আল্লাহর বাস্তে দেন বলতে বলতে নাকি আমেরিকার প্রেসিডেন্টের কাছে ভিক্ষা করতে গেছে। তো এই ওখানে বোধহয় 50 সনের দিকে বিহার
প্রাদেশিক প্রগতিশীল লেখক সংঘের মঞ্চে উনি এটা পাঠ করেন এবং সেই কবিতা এত জনপ্রিয় হয়ে যায়, দেখা যায় বিহার জুড়ে, দিল্লি জুড়ে লোকেরা, ভিক্ষুকরা এই গান গাইতে 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 ভিক্ষা করছে। সময় তখনও খুব একটা ভালো ছিল না। এই নওশাদ নূরির উপর এই কবিতা লেখার কারণে মামলা হয়, হুলিয়া হয়। এই হুলিয়া মাথায় নিয়ে তিনি ঢাকায় এসে পড়েন। ঢাকায় এসে পড়ার পর 50-এ ঢাকায় আসেন। তারপর যেটা ঘটে 1952 সন। 1952 সনে কী ঘটেছিল? ভাষা আন্দোলন ঘটেছিল। ভাষা আন্দোলনের সময় মনে রাখবেন, এই সৈয়দপুরে, রংপুরে, ঢাকায় এই প্রগতিশীল উর্দু লেখকরা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ইউসুফ হুসাইন নারায়ণগঞ্জের জেল খেটেছেন। ওই ভাষা আন্দোলনের পরপরই একটা কবিতা লেখেন নওশাদ নূরি। কবিতার নাম হচ্ছে মহেঞ্জোদারো। উনি বলতে চাইলেন এই পূব বাংলার মানুষকে, বাংলাভাষীদেরকে, ওই মহেঞ্জোদারোর দিকে তাকিয়ে দেখো, এত বড় সভ্যতা আজকে ধুলোয় মিশে গেছে। সেখানে মানুষ কি কবিতা বলতো, কি গান গাইতো, কি লিখতো, আমরা কিছুই জানি না, কারণ সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এই স্মরণ করে 1952 সালে 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে নওশাদ নূরি যে উর্দু কবিতা লিখলেন, তার অনুবাদটা আপনাদেরকে শোনাই। হয়তো কোনো ঝড়, হয়তো কোনো নদী, হয়তো বিজয়ী কেউ, হয়তো কোনো লুটেরা, ধুলোর নিচে কৃষ্টির শহর, ধুলোর নিচে সব বুলি, সব ভাষা, আর তাকে ঐতিহাসিকেরা, লোকেরা বলে মৃতের টিলা। কোনো মহামারী তো এসেছিল নিশ্চয়ই, কোনো দুর্যোগ তো এসেছিল নিশ্চয়ই। আমার শহরের বাসিন্দারা নিজের পুঁথি, নিজের গীতা, নিজের লোককথা, নিজের গীতিমালা, নিজের বর্ণমালা, নিজের বুলি ভাষা, পাতা, পাথর, চামড়া, প্যাপিরাস, তামা, লোহায় লিখে রাখো। আবার এসেছে এই মহামারী, আবার নেমেছে সেই দুর্যোগ। বাঙালিদিকে তিনি বলছেন, তোমাদের ভাষা লিখে রাখো, আবার এক দুর্যোগ নেমে এসেছে, ওই পশ্চিম পাকিস্তানিদের দুর্যোগ। তোমরা তোমাদের ভাষা, গান, কবিতা সব লিখে রাখো, পাছে এগুলো না আবার মহেঞ্জোদারোর মতো হারিয়ে যায়। এই কবিতা লেখার অপরাধে ভারত থেকে বেচারা নেহরুর ধাবা খেয়ে হুলিয়া নিয়ে মাথায় ঢাকায় এলেন। এই কবিতা লেখার অপরাধে আবার হুলিয়া নিয়ে কলকাতায় পালালেন। বড়ই মানে ভেবে দেখুন কথাটা। তিনি আবার 6 দফা দাবির 6 দফার অন্যতম একজন প্রোপাগেটর ছিলেন। তিনি একটা পত্রিকা বের করতেন, পত্রিকার নাম হচ্ছে জারিদা। এই জারিদা পত্রিকা 1969-1971 জানুয়ারি পর্যন্ত বেরিয়েছে, উর্দু পত্রিকা। সেই পত্রিকাটা ছিল মূলত বাঙালিদের সাহিত্য শাসনের অধিকারের উর্দু মুখপত্র। সে যে সংখ্যা বেরিয়েছিল 71 জানুয়ারিতে, সেই উর্দু জারিদা পত্রিকার 8 কলাম ব্যাপী প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লেখা, তেরি নাজাত মেরি নাজাত, ছে নুকাত, অর্থ তোমার মুক্তি, আমার মুক্তি, 6 দফা। তো এই কবি নওশাদ নূরি নতুন একটা ধারা জন্মাচ্ছে, খেয়াল করে দেখেন। 71-এর পরে এই কবিরা বড় অংশই থাকলেন না, উর্দুভাষী কবিদের বড় একটা অংশ, তারা চলে গেলেন। কেউ ভারতের কিছু অংশে, অধিকাংশই বর্তমান পাকিস্তানে। তারা কিন্তু রয়ে গেলেন নওশাদ নূরি, রয়ে গেলেন কিন্তু আহমেদ ইলিয়াস, রয়ে গেলেন শামীম জামানভি, এই কবিরা। তারা 71-এর পর থেকে দীর্ঘদিন চেষ্টা করেছেন উর্দু ভাষাকে নতুন করে জাগিয়ে তোলার, সেটা সম্ভব হয়নি।
এই কবিদের মধ্যে কয়েকজনের কবিতা আপনাদেরকে শোনাই। একজন আহমেদ ইলিয়াস, তার বাড়িও দ্বারভাঙা, কলকাতায় ছিলেন। সেখান থেকে 1950-এর পরে বাংলায় এসে পড়েন, ঢাকায়। তিনি নজম লিখতেন। কয়েকটি কবিতা শুনে আপনাদেরকে। উর্দুতে সহজ শোনাবো? কি ভালো, শুনতে ভালো লাগে? যা ভালো লাগে তাই কি ভালো? উপনিষদে বলে প্রেয় আর শ্রেয়। আপনি যা প্রার্থনা করেন, যা চান, তা সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই। গাঁজাখোর গাঁজা চাইবে, এটা কি ভালো? আবার যার ওষুধ খেতে তেতো লাগে সে ওষুধ খেতে চাইবে না, কিন্তু তার জন্য এটা শ্রেয়, তার জন্য এটা ভালো। এই জন্য জিজ্ঞাসা করলাম যে ভালো হলেই কি ভালো? আহমেদ ইলিয়াসের একটা কবিতা শুনুন, आखिरी शेर। ठहर गया हूँ मैं रह गुज़र पर, मेरे कलम की रोशनाई भी ख़त्म होने को है अब शायद। मैं मुंतज़िर हूँ, कोई तो आवाज़ देगा मुझको, कभी तो वो दिन भी आएगा जब सदा देंगे हरूफ मेरे, कभी वो लम्हा तो आएगा जब गज़ल मेरी गुफ्तगू करेगी मेरी ख़यालों में, अपनी खुशबू की जुस्तजू करेगी। मैं मुंतज़िर हूँ, वो सुबह भी आएगी किसी दिन, कभी तो आखिर वो शाम होगी कि आखिरी नज़्म मेरी मुझसे मुखातिब हम कलाम होगी। मैं आखिरी नज़्म लिख रहा हूँ, मैं आखिरी शेर कह रहा हूँ। বাংলাটা বলি। শেষ পংক্তি, থমকে দাঁড়ালাম পথের উপর, আমার কলম থেকে চুইয়ে পড়া আলো এবার নিভবে হয়তো, আর আমি প্রতীক্ষায় অধীর হয়ে আছি, কেউ তো ডাকবে আমায়। কখনো তো আসবে সেই দিন যখন আমার শব্দগুলো আমাকে নাম ধরে ডাকবে। কখনো তো মুহূর্ত আসবে যখন কথোপকথনে নামবে আমার কবিতা, আমার ভাবনায় সুগন্ধে নিজেকে করবে খোঁজ। অধীর হয়ে আছি আমি, কোনো দিন তো সেই ভোর সেই সন্ধ্যাও আসবে কোনো একদিন, যখন আমার শেষ কবিতা আর আমি গল্প করব পাশাপাশি বসে দুজনে। দেখো শেষ কবিতা লিখছি আমি, দেখো শেষ পংক্তি বলছি আমি। আহমেদ ইলিয়াস। আহমেদ ইলিয়াসের কবিতার মধ্যে, এই কবিতার মধ্যে ৭১-এর পরে যারা নিজের ঘর, নিজের জমিন পাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা, বাসনা, বেদনা স্পষ্টভাবে টের পাওয়া যায়। আহমেদ ইলিয়াসের এই কবিতাটা খেয়াল করেন, कागज़ का मकान। मैं जब कभी सादा कागज़ का टुकड़ा कहीं पाता हूँ, मेरी उंगलियों में खुद ब खुद जुम्बिशें होने लगती है, और फिर कागज़ पर लकीरों के बनने का अमल शुरू हो जाता है। शुरू हो जाते हैं ये ख्याल मकान का तामीर। मैं कागज़ पर दरो दीवार उठाता हूँ, दरवाज़े बनाता हूँ, बामों दरीचे सजाता हूँ, घर के सामने बाग में फूल खिलाता हूँ, और जब देखता हूँ अपनी मकान की तस्वीर मुझे खौफ आता है। जिस तरह मैंने अपना मकान खोया है, ज़मीन व आसमां खोया है, कागज़ का ये टुकड़ा भी खो न जाए, और मैं फिर से बेघर ना हो जाऊं। आज शरणार्थी देश ছেড়ে আসা, নিজ ইতিহাস ছেড়ে আসা, এখানেও যাকে 2013-এর আগে নাগরিকত্ব দেওয়া হয়নি, তার কবিতা এটা। ঢাকাতেই তিনি মৃত্যুবরণ করেছেন, এই তাজমহল রোডের কবরস্থানে তার কবর আছে। কবিতার নাম কাগজের বাড়ি। যখনই আমি সাদা কাগজের কোনো টুকরো পাই, নিজেই আপনা আপনি নড়ে ওঠে আঙুল আমার। তারপর কাগজে রেখা আঁকা শুরু হয়ে যায় কল্পনার বাড়ি বানানোর কাজ।
আমি কাগজে দেয়াল ওঠাই, কাগজে দরজা বানাই, জানালা অলিন্দ সাজাই, ঘরের সামনে সেই কাগজেই বাগানে ফুল ফোটাই। এরপর কাগজে আঁকা আমার নিজের বাড়ির ছবি দেখে আমার ভয় লাগে। যেমন করে আমি আমার নিজের বাড়ি হারিয়েছি, হারিয়েছি আমার আসমান, হারিয়েছি আমার জমিন, আমি যদি এই কাগজের টুকরোটাও হারিয়ে ফেলি, আমি যদি আবার গৃহহীন হয়ে যাই, সো প্যাথেটিক, রাইট? আরেকটা কবিতা দেখুন, এই যে এখন আপনারা জিজ্ঞাসা করুন এখানে কেউ কবিতা লেখে কিনা এখনো উর্দুতে, এটি উত্তরটা এখানে পাবেন। कविता दहलीज। पहले यहाँ एक मकान था, मकान में दहलीज थी, हम जहाँ रोज़ मिलते, दोस्तों की गज़लें सुनते और अपनी कहानियाँ सुनाते। फिर एक तूफ़ान आया, मकान उजड़ गया, दहलीज भी उजड़ गई, उजड़ा मकान बन गया, दहलीज नहीं बनी। কবিতা হচ্ছে আঙিনা। এখানে আগে এক ঘর ছিল, ঘরে ছিল আঙিনা। আঙিনায় প্রত্যেক দিন দেখা হতো আমাদের, বন্ধুদের কবিতা শুনতাম, নিজেদের গল্প শোনাতাম। তারপর একদিন ঝড় এলো, ঘর হলো ধূলিসাৎ, আঙিনাও ধূলিসাৎ হলো, আবার তৈরি হলো ধূলিসাৎ ঘর, কিন্তু আঙিনা আর তৈরি হলো না। এখন তিনি একই সঙ্গে নিজের ভাষা হারানোর বেদনার কথা বলছেন। ৭১-এর পর থেকে বিশেষ করে এই মানুষগুলো কবিতা লিখতেন, কিন্তু সে কবিতা লেখার ছাপার কোনো জায়গা নেই, কবিতা পড়বার কোনো জায়গা নেই, কবিতা বলবার কোনো জায়গা নেই। নিজেরাই লিখতেন, ৫-৭ জন এক হয়ে মাঝে মধ্যে কবিতা পড়তেন, চেষ্টা অনেক হয়েছে, সেটা আরেক ইতিহাস। এই अहमद इलियासी बोलছেন, अब लकीरों से बनाता हूँ मैं मिट्टी पे हरूफ, अब जुबां पर नहीं आते हैं मेरे हरफ बयां। মাটিতে রেখা কেটে কেটে এখন হরফ আঁকি, মাটিতে রেখা কেটে কেটে এখন হরফ আঁকি, আমার জিভে এখন আসে না কোনো শব্দ, আসে না কোনো বাক্য। আরেকটা শের আহমেদ ইলিয়াসের, गोयाई से महरूम थे आँखें भी ज़ुबां भी, इस हाल में भी मुजरी में गुफ्तार हुए हम। বাক্য বঞ্চিত ছিল চোখ, বাক্য বঞ্চিত ছিল জিভ, তারপরও দেখো বাক্য বঞ্চিত ছিল চোখ। এটা কিন্তু ভয়াবহ কথা। জিভও আপনার কথা বলতে পারবে না, আপনার চোখেও কোনো ভাষা নেই। ভাষাহীন চোখ দেখেছেন? আমার চোখেও কোনো ভাষা নেই। ফলে আমার বাক্য বঞ্চিত আমার চোখ, বাক্য বঞ্চিত আমার জিভ, তারপরও দেখো কথা বলার অপরাধে অপরাধী হলাম আমি। অথবা এইটা দেখুন, তার ইতিহাস যাত্রার কথাই বলছে কিনা, মুদ্দত সে চল রহা হুঁ মগর ये खबर नहीं, ये रास्ता सफ़र में है या मैं सफ़र में हूँ, लिखे कोई मेरी भी तो तारीख़ गुमराही, मैं हर्फ हर्फ बिखरा हुआ रह गुज़र में हूँ। বহুদিন ধরে চলছি তবু জানি না, ওই যে এক দীর্ঘ যাত্রা না ভারতবর্ষের মানুষগুলোর, বহুদিন ধরে চলছি তবু জানি না এ পথ চলছে নাকি আমি নিজেই চলছি। কেউ যদি আহা আমার পথ হারানোর ইতিহাস লিখত, কেউ যদি আহা আমার পথ হারানোর ইতিহাস লিখত, দেখো এই পথে পথে অক্ষর অক্ষরে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছি আমি। শেষ একজনের কথা বলে আপনাদের আজকের আলোচনা শেষ করব। শামীম জামালভি আমার খুব প্রিয় কবি, তিনি বেঁচে আছেন। ঢাকায় ইকবাল রোড থাকেন, একা একা থাকেন, মানে একটা অফিসে উনি কাজ করেন, চাকরি করেন, সে অফিসেই তিনি সন্ধ্যার পর কাঁথা বিছানাপত্র বিছিয়ে ঘুমান, একাই থাকেন। তার বাকি সবাই পরিবারে চলে গেছে পাকিস্তান, তিনি জাননি, কারণ তিনি যে কবিতা লিখেছেন
সেই কবিতা লেখার ইতিহাস এখানেই আছে। ওই জায়গায় তিনি চিনেন না, জানেন না, ওখানে তিনি কখনো কবিতা লেখেননি। এই জন্য তিনি সবাই চলে গেছে, উনি একা, অবিবাহিত, একাই তিনি ঢাকা শহরে রয়ে গেলেন। এখনও মাঝে মাঝে বলেন যে, আমাকে গল্প করতে গেলে বলেন যে, আহা কি ফুল বাগান ছিল ভাই এখানে কবিতার, পুরো বাগান শুকিয়ে গেছে, ওই বাগানের একলা বুলবুল আমি রয়ে গেছি, আমি গান গাই, সে গান শোনার কোনো মানুষ নেই। তো এই শামীম জামানভি তিনি বাংলাদেশের শেষ উর্দু কবি, তারপর বাংলা ভাষায় আর কি উর্দু কবিতা লিখবে না বাংলাদেশ। হি ইজ দ্য লাস্ট উর্দু পোয়েট অফ বাংলাদেশ। তার একটা কবিতা আমি মুগ্ধ হয়ে প্রায় মনে করি, ছোট একটা শের। উনি বলছেন যে, तेरी ख्वाब ने दस्तक दी है शायद, तेरी ख्वाब ने दस्तक दी है शायद, अचानक नींद से क्यों आने लगी है, তোমার স্বপ্ন রাখি আমার চোখের দরজায় কড়া নেড়ে গেল। কি সুন্দর একটা লাইন না? তোমার স্বপ্ন রাখি আমার চোখের দরজায় কড়া নেড়ে গেল। নইলে হঠাৎ করে এমন ঘুম পাচ্ছে কেন? নাই ঘুমাই, তোমাকে স্বপ্ন দেখবো কী করে? হঠাৎ করে ঘুম পাচ্ছে কেন? তখন মনে হল তোমার স্বপ্নরা বোধহয় আমার চোখের দরজায় কড়া নেড়ে গেছে, যে আমি কে, তোমার স্বপ্নরা আসতে চায় আমার কাছে। চোখ বন্ধ না হলে ঘুম স্বপ্ন আসবে কোত্থেকে? ফলে আমার খোলা চোখের দরজাতেই তোমার স্বপ্নরা এসে কড়া নেড়ে যাচ্ছে, যে চোখ বন্ধ করো, আমি আসতে চাই। অদ্ভুত গল্প না দুই লাইনের মধ্যে? গালিব বলেছিলেন এই একইভাবে স্বপ্ন নিয়ে যে, তা ফির না ইন্তজার মে নিদায়ে উম্র ভর আনে কা হেদ কর গই আয়ে জো খ্বাব মে। তুমি বলেছিলে কোনো একদিন আসবে, তুমি আসবে বলে প্রতীক্ষায় অপেক্ষায় সারা জীবন আমি জেগে কাটিয়ে দিলাম। যদি তুমি এসে কড়া নেড়ে আমাকে জাগ্রত দেখতে না পেয়ে ফিরে চলে যাও, এই ভয়ে সারা জীবন আমি জেগে কাটিয়ে দিলাম তোমার অপেক্ষায়। পাছে তুমি আমাকে কড়া নেড়ে জাগ্রত না পেয়ে যদি ফিরে চলে যাও, সারা জীবন আমি কাটিয়ে দিলাম না ঘুমিয়ে। হায়, সারা জীবন তোমার দেখা জেগে থেকেও তোমার দেখা না পাওয়ার পর বুঝলাম যে কি ভুল আমি করেছি। তুমি তো আমার স্বপ্নে আসবে বলে গিয়েছিলে, আর আমি কিন্তু জেগে সারা জীবন কাটিয়ে দিলাম। ওটার একটা রূপ দেখতে পারলেন না? শামীম জামানভি কখন যদি পারেন আপনার দেখা করতে পারেন তার সঙ্গে, তিনি একটা কবিতার মধ্যে বলছেন যে, गर्दिशे वक्त समझिए ना कभी जुल्मत को, गर्दिशे वक्त ना समझिए कभी जुल्मत को, रात आए तो सितारों की मुक़द्दर जागे। অন্ধকারকে নিছক কালের আবর্তন বলে ভেবো না, অন্ধকারকে নিছক কালের আবর্তন বলে ভেবো না। মনে রেখো, অন্ধকার নামলেই নক্ষত্রদের কপাল খোলে, অন্ধকার না নামলে নক্ষত্রদের দেখা যায় না। তুমি রাতকে ভাবছো দিন আর রাত নিছক একটা আবর্তন, দিনের পর রাত, রাতের পর দিন, আর কিছু হয় না। না, প্রত্যেকটার একটা কিছু অর্থ আছে। মনে রেখো, অন্ধকার না হলে নক্ষত্রের কপাল খোলে না, ভাগ্য খোলে না। তিনি বলছেন যে, মুঝকো ক্যা খাকে তমন্না হো বাহারাঁ কি নসীম शमीम, मुझको क्या खाक तमन्ना हो बहारा की शमीम, याद की जख्म ही बन बन के गुले तर जागे। তার কবিতা এখন শোনার কেউ নেই, তার কবিতা ছাপার কোনো জায়গা নেই। তিনি জানেন যে তারপরে আর কেউ ওখানে কবিতা লিখবেন না। এই কথাটা যখন মাথায় রাখবেন, দেখুন এই শেরের পংক্তিটা কি সুন্দর অর্থ দাঁড়ায়। মুঝকো क्या खाक तमन्ना हो बहारा की शमीम, याद के जख्म ही बन बन के गुले तर जागे। शमीम কবির নাম, শামীম জামানভি। শমীম, কি ছাই বসন্তের বাসনা করব আমি,
কি চাই বসন্তের বাসনা করব আমি, এই বসন্তের বাসনা দেওয়া কী হবে, আর বসন্তের বাসনা করবার কোনো সুযোগ নেই, কারণ याद की जख्म ही बन बन के गुले तर जागे, যে স্মৃতির ক্ষতগুলো আমার হৃদয়ের মধ্যে রয়ে গেছে, ওই স্মৃতির ক্ষতগুলোই এক একটা রক্তে ভিজে ফুল হয়ে ফুটে উঠছে। আমার আর বাইরের জগতে কোনো বসন্তের আকাঙ্ক্ষা আমার আর নেই, সে বসন্ত আর কখনো আসবে না। ওই যে পুরনো স্মৃতি আমাকে যে ক্ষত দিয়ে গেছে, যে আঘাতে দিয়ে গেছে, ওই পুরনো স্মৃতির ক্ষতগুলো আমার হৃদয় থেকে রক্ত শুষে সতেজ গোলাপ হয়ে ফুটে উঠছে। এটাই আমার বসন্ত। বাইরের জগতে বসন্তের আর কোনো সুযোগ আমার নেই, আর কোনো বসন্তের আকাঙ্ক্ষা আমি করি না। দেখুন যে এটা দিয়ে ওনার কবিতাটা শেষ করি, তারপর আর একটা পংক্তি বলবো। गुल जला गुंचा जला बूटा जला पत्ता जला, बाग वहाँ से हाय गुलशन का हरे कांटा जला। ফুল জ্বলেছে, কুঁড়ি জ্বলেছে, বৃক্ষ, নতুন পাতা সব পুড়েছে। হায় গো মালি, তোমার বাগানে দেখি এখন ফুলের কাঁটাও পুড়ে যাচ্ছে। এই ছিলেন আহমেদ ইলিয়াস, বাংলাদেশি উর্দু কবিতার। এর আগে কেউ আমাকে এই কথা বলতে ডাকেনি, এর আগে আমার কখনো এভাবে বলাও হয়নি। এই পুরো ইতিহাসটা এক জায়গায় একবারে বলবার সুযোগ আমি কখনো পাইনি। আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এই কথাগুলো এক জায়গায় বলবার সুযোগ দেওয়া হলো। ওই যে আহমেদ ইলিয়াস বলছেন যে পথে পথে অক্ষর হয়ে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে আমি। বাংলায়, পূর্ব বাংলায় অন্তত এই কবিতার ইতিহাস এরকম পথে পথে ছিন্ন ভিন্ন অক্ষর হয়ে ছড়িয়ে আছে। তাদেরকে কেউ এক করেনি, তাদের কথা খুব কম লোকই বলেছেন, এবং যত দিন যাচ্ছে ততই তাদের কথা কেউ আর বলবেন সেই সম্ভাবনা শেষ হয়ে আসছে। জামিল নামে একজন উর্দু কবি ছিলেন, তিনি সরকারি চাকরিও করতেন এবং প্রতিমত আতঙ্কে থাকতেন যে তিনি যে উর্দুতে কবিতা লেখেন এই খবর যেন আবার কেউ জেনে না ফেলে। এবং অবসর নেওয়ার পর তিনি কিন্তু রীতিমতো মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে গেছেন। এই সারা জীবন নিজের পরিচয় লুকিয়ে রাখতে 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 জামিল খুব ভালো কবি ছিলেন। সেই জামিল একটা কবিতা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জামিল একটা শের বললেন যে फूलों से जख्म खाएं तो पत्थर बने जमील, फूलों से जख्म खाएं तो पत्थर बने जमील, पत्थर बने तो संग तराशों में बट गए। ফুলের আঘাত খেয়েছি যখন আমি, হে জামিল, ফুলের আঘাত খেয়ে আমি পাথর হয়ে গেছি। ফুলের আঘাত খেয়েছি আমি জামিল, ফুলের আঘাত খেয়ে আমি পাথর হয়ে গেছি। আর যখন পাথর হয়ে গেছি নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ভাস্করদের মাঝে বিলিয়ে দিয়েছি। ওই ফুলের আঘাত খাওয়া পাথরের মধ্যে তারা যদি এখন কোনো শিল্প সৃষ্টি করতে চায়, কোনো প্রতিমা, কোনো ভাস্কর্য সৃষ্টি করতে চায়, করুক। এতটুকুই আমার চাওয়া। এই যে এতগুলো কথা বললাম, ওই ফুলের আঘাত খাওয়া কোনো একটা পাথরকে আপনাদের মাঝে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে, লক্ষ্য ছাড়া আমার এতক্ষণ কথা বলবার আর কোনো লক্ষ্য ছিল না। দেখি আপনারা কেউ কোনো পাথরের টুকরো থেকে কোনো ভাস্কর্য বানান কিনা। ধন্যবাদ। দড়ি বাঁধা প্রশ্নোত্তর পর্ব নেই। তাকে অসংখ্য ধন্যবাদ।